গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা রিডিং ক্লাস 6 এ এসেছি। রিডিং ক্লাস 6 এ আমরা মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার টাইপের প্রশ্নটা সলভ করব। তো এই কোশ্চেনের পরে আমরা এই কোশ্চেনগুলো মোটামুটি কমন একাডেমিকদের জন্য, জেনারেল ট্রেনিংদের জন্য একটু কম। এটা আসলে কমন, মানে জেনারেল ট্রেনিংদের প্যাসেজে লাস্ট প্যাসেজে ওইভাবে আসে না। প্রথম চারটা প্যাসেজে একেবারেই আসে না মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। লাস্ট প্যাসেজে মাঝে মাঝে আসে, খুব একটা বেশি আসেনি। বাট এটা সবার একটু জেনে রাখা দরকার, কারণ এটা সবসময় একটু চান্স থাকে যে যদি চলে আসে, যেহেতু মাল্টিপল চয়েস গ্রুপের প্রশ্ন এবং মাল্টিপল চয়েস আমরা জানি যে খুব বেশি টাইপের আসলে এই প্রশ্নগুলো আসে। সো আমরা শুরু করতে যাচ্ছি এখন এই প্রশ্নটাকে দিয়ে। যথারীতি আমরা স্পিকিং দিয়ে শুরু করব। আজকে আমাদের স্পিকিং এর প্রথম তিনটা প্রশ্ন জেনারেল কোয়েশ্চেন। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, আপনারা একটা জবটা জানেন কিভাবে দিতে হয়, এবং থার্ড প্রশ্ন হচ্ছে what do you like about it? So, ভাইয়া, নেমল। হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, কিন্তু আমি তো এখানে কোনো কাজ করতেছি না। লিভিং বলতে আমি কি আমার কি অকুপেশনটা বলবো? আম, নেমল কি স্পিকিং ক্লাস মিস করেছেন? না না, মিস করছেন। তাহলে প্রথম ক্লাসে আমি বলেছি যে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং এর জবাব কিন্তু ইভেন আনএমপ্লয়েডও দেওয়া যাবে। সো যদি কোনো কাজ না করেন আনএমপ্লয়েড দেওয়া যাবে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট বলা যাবে আর কি। আচ্ছা, আমি ওকে, একই মানে সাইমultaneously আনএমপ্লয়েড আর স্টুডেন্ট বলতে পারবো? আই এম এ স্টুডেন্ট, তাহলেই চলবে। কেন দুইটা বলার দরকার কি? একটা বলেন, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, আই এম এ স্টুডেন্ট, তাহলেই চলবে। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দ্যাট, আপনি এটার ব্যাপারে কি পছন্দ করেন। তো তখন অ্যাটলিস্ট দুটো পয়েন্ট আমাদেরকে বলতে হবে যে আমি যে অবস্থাটাতে আছি সেটাতে আমরা কি পছন্দ করি। তো এই প্রশ্নগুলোর আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি না, কারণ এটা আপনাদের স্পিকিং ক্লাস আলোচনা হয়েছিল। সো আজকে আমরা আবার একটু দেখবো যে আমাদের এটা মনে আছে কিনা। আর যদি মনে না থাকে আমরা আশেপাশের আমাদের গ্রুপের বাকি দুজনের কথা শুনে একটু আমরা সে মনে করার চেষ্টা করব। সো এই 3 নম্বর প্রশ্নের জবাবটা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। পরের তিনটা প্রশ্নকে সবাই খেয়াল করুন। এই তিনটা প্রশ্ন কি জানতে চাচ্ছে? ডু ইউ থিঙ্ক ইটস ওকে টু অ্যারাইভ লেট ওয়েন মিটিং এ ফ্রেন্ড, বন্ধুর সাথে দেখা করার সময় একটু দেরি করে আসলে কি চলবে নাকি চলবে না? সো আপনি বলতে পারেন ইয়েস, যদি অল্প লেট হয় তাহলে ইয়েস। আপনি বলতে পারেন কারণ এটা ক্যাজুয়াল, ফ্রেন্ডসদের মধ্যে সম্পর্কগুলো আসলে ক্যাজুয়াল থাকে। ফ্রেন্ডস উইল বি ওকে উইথ ইট, ফ্রেন্ডস আসলে একটু একটু লেট করলেও মানে মাইন্ড করবে না। আর যদি বলতে চান নো, তাহলে বলতে পারেন যে ওয়েটিং ইজ পেইনফুল অ্যান্ড মেনি মে ক্রিয়েট, এবং হয়তো তৈরি করতে পারে মেনি প্রবলেমস ইন এ ফ্রেন্ডশিপ। তো ওয়েটিংটা আসলে পেইনফুল এবং এটা যে কারো ফ্রেন্ডশিপের মধ্যে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এটা কথা আমাদের বলা যেতে পারে, দুটো করে পয়েন্ট লিস্ট বলার চেষ্টা করি। পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট শুড হ্যাপেন টু পিপল হু অ্যারাইভ লেট ফর ওয়ার্ক, যারা ক্লাস মানে ওয়ার্কে দেরি করে আসে তাদেরকে আসলে তাদের সাথে কি করা উচিত বা তাদের কি হওয়া উচিত। তো এখানে কিছু আইডিয়া আছে। ফাইন, মানে হচ্ছে তাদেরকে, ফাইন মানে কিন্তু ভালো না, রাইট? এই ফাইন মানে জরিমানা। তো তাদের জরিমানা হতে পারে, দে শুড বি ফাইন্ড। তো তাদেরকে ব্যাড রিভিউ দেওয়া যেতে পারে এবং ইভেনচুয়ালি ফায়ার্ড করে দেওয়া যেতে পারে। তাদেরকে হয়তো কাউন্সিলিং করানো যেতে পারে, বা তাদেরকে হচ্ছে ডেকে নিয়ে বকাঝকা করা যেতে পারে। ডিসকাশন হতে পারে তাদের এইচআর এর সাথে। সো এই জিনিসগুলো আপনি বলতে পারেন। সো অ্যাটলিস্ট দুটো পয়েন্ট বলেন, কিন্তু ফুল অ্যান্সার দেবেন অবশ্যই। মনে রাখবেন একটা জিনিস, এ, যখন অ্যান্সারটা বলতে চাচ্ছেন এভাবে বললে কিন্তু চলবে না। যে হোয়াট শুড হ্যাপেন টু পিপল হু অ্যারাইভ লেট ফর ওয়ার্ক, ওয়েল দেয়ার ক্যান বি মেনি থিং ডান টু দ্য পিপল সাচ অ্যাজ ফাইন, ব্যাড রিভিউ, ইভেন্চুয়ালি ফায়ার, এভাবে বললে কিন্তু হবে না। দিস ইজ লেজি অ্যান্সার, এবং এই অ্যান্সারের জন্য আপনারা স্কোর পাবেন না। সো আপনাদেরকে ফুল অ্যান্সার দিতে হবে। Well, I think there could be many things to happen to people who arrive late for work. First of all, they can be fined, or they should give some, they should be held accountable for their work, for their late. Moreover, they should be given bad review. Hmm. And finally, eventually, they can be fired. সেভাবে ফুল অ্যান্সার দিতে হবে। আপনার কিন্তু সংক্ষিপ্ত রূপে বা সংক্ষিপ্ত ওয়ার্ড আকারে কোনো মতেই অ্যান্সার দিতে পারবেন না। থার্ড কোয়েশ্চেন বা লাস্ট কোয়েশ্চেন, ক্যান ইউ সাজেস্ট হাউ পিপল ক্যান মেক শিওর দে ডোন্ট অ্যারাইভ লেট? এটাকে আপনি বলতে পারেন, সাজেশন দিতে পারেন যে মানুষজন কিভাবে এটা নিশ্চিত করবে যে তাদের যেন লেট না হয়।
হুম, তাদের যে লেট না হয় এটা নিশ্চিত করার জন্য তারা কি করতে পারে? ওকে, 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 নাও, ওকে। সো এই পর্যন্ত আমরা হচ্ছে দেখলাম। এবার এটার উপর আমরা হচ্ছে একটা নিব, কি বলে জিনিসটাকে, এটার উপর আমরা ব্রেকআউট রুম প্র্যাকটিসটা করব সবাই। তো চলুন জয়েন করা যাক। আমরা ব্রেকআউট রুমে 3 জন করে আমরা জয়েন করব। ঠিক আছে, আমি ব্রেকআউট রুমটা রেডি করছি। মিনিমাল আপনারা সবাই একটু প্রশ্নগুলোকে দেখুন, যে 1 থেকে 3 এবং পরের 3টা, এই 6টা প্রশ্ন আপনারা 10 মিনিটে কভার করার চেষ্টা করবেন। ব্রেকআউট রুমটা রেডি হচ্ছে। আচ্ছা, ইসনাত এবং প্রিয়তার বোধহয় প্রশ্ন আছে, আপনারা আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমি ব্রেকআউট রুমটা রেডি করছি, বলুন। স্যার ওই যে থ্যাংক ইউ লাস্টের যে কোশ্চেনটা, স্যার হুম, ক্যান ইউ সাজেস্ট, এখানের মধ্যে যদি আমরা বলি যে আমরা লেট পার্সনকে শো কজ লেটার দিতে পারি, তার হুম, হুম, স্যালারি হেল্ড আপ করার মানে ইয়া বলতে পারি যে তো আপনার সাজেশন স্যালারি দিতে হেল্ড পারি, আপ হবে। বা তাদেরকে হ্যাঁ, ওয়ার্নিং দেওয়া তারপর যেতে পারে, রাইট, ওয়ার্নিং। জি জি, এই ধরনের পয়েন্ট গুলো কি কারেক্ট হবে অবশ্যই বলা কিনা? যাবে, হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কিন্তু ফুল অ্যান্সার অবশ্যই ইসনাত, ঠিক আছে, ফুল অ্যান্সার জি স্যার, জি স্যার। যেটাই বলেন, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, মোর ওভার, ফার্দার মোর বলে ফুল অ্যান্সার দেবেন। এটা থার্ড পার্টের কোশ্চেন। হুম, 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 থার্ড পার্টি ওকে স্যার। কোশ্চেন। ওকে, স্যার, আমি মার্চে ফাইনাল এক্সাম দিতে চাচ্ছি। আমি কি এক্সাম নিয়ে গ্রুপে অ্যাড হইতে পারবো? হ্যাঁ, 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 আপনি হতে পারবেন, আজকে ক্লাসের পরে অ্যাড হয়ে যায়। হুম, জি সমস্যা নেই। স্যার, ওটা কিভাবে অ্যাড হবো? আমি আপনাদেরকে আপনি আমি আপনাদেরকে অ্যাড করে দিব। আপনার কাছে কি আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে? স্যার, এখানে স্ক্রিনে দেওয়া লাস্টের নাম্বারটা। হ্যাঁ, এটাও। আর আমি আপনাদের ইতেও নক দিব না, হ্যাঁ, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি আপনাকে নক দিব, যে কারা কারা সামনে পরীক্ষা দেবেন তারা ওইটাতে নক দিলে তাদেরকে অ্যাড করে নিব, মার্চে যাদেরকে জি স্যার। পরীক্ষা দিতে হবে। ও, ওকে স্যার। আলিমা, আপনার প্রশ্ন আছে মনে হয়, বলুন। স্যার, 2 নম্বর প্রশ্নটা যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দ্যাট, এটা কি তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরের ইয়ের সাথে জন্য কানেক্টেড, হ্যাঁ, সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, দ্যাট কানেক্টেড? বলতে এখানে আসলে যে আপনি হোয়াট ডু ডু ফর আ লিভিং যেটা বলবেন আর কি, যে জবাবটা দিবেন ওইটার ব্যাপারে আপনি কি পছন্দ করেন। এটা জব কেন করলে এটা পছন্দ করি আর এই জব জন্য। করলে জবটা কেন পছন্দ করেন, হোম মেকার হয়ে থাকলে হোম মেকারের কোন দুটো জিনিসকে আপনি পছন্দ করেন, স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্টের কোন দুটো জিনিস পছন্দ করেন। হুম, থ্যাংক আনএমপ্লয়মেন্টেরও কিন্তু আরামের জিনিস আছে। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে আমার রেসপন্সিবিলিটি নেই, এবং আমি আসলে সেলফ ডেভেলপমেন্টের জন্য সময় পাচ্ছি। কারণ আপনি যদি কোনো জবে আটকে থাকেন তখন কিন্তু আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারেন না। বিশেষ করে যারা এই মুহূর্তে জব করতে করতে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন, রাইট? আপনারা যদি একটু জবে বন্ধ রাখতে পারেন, আপনারা চিন্তা করেন যে কত ভালো আসলে আপনারা প্রিপারেশন নিতে পারতেন। ওকে, ইউ। ব্রেকআউট রুমে আমরা এখন যাচ্ছি। Let's see. সবার কাছে ইনভাইটেশন চলে গেছে, সবাই একটু আপনারা জয়েন করা শুরু করে দিন। আমরা 60 সেকেন্ডস পরে টাইমারটা স্টার্ট করে দেবো। 60 সেকেন্ডস, আপনারা জয়েন করে ফেলুন সবাই। স্যার, আমি রাস্তায় আছি, জয়েন করতে পারছি না স্যার। ঠিক আছে, ইটস ওকে। বাকি সবাই একটু জয়েন করে ফেলুন। হ্যালো এভরিওয়ান, ব্রেকআউট রুমে স্বাগতম আপনাদের। আর কিছুক্ষণের মধ্যে 60 সেকেন্ডস এর মধ্যে আপনাদের সেশনটা স্টার্ট হবে। একটু নিজেদের মধ্যে কথা বলে নেন, কে আগে কথা বলবেন এবং কে পরে। ওকে, 60 সেকেন্ডস। হ্যালো। জি, আতর রহমান স্যার, জি, স্বাগত স্যার। ইনভাইটেশন পাননি না? পাইনি বলতে হচ্ছে আমি আসলে জয়েন করতে লিঙ্কিং একটু ডিলে হচ্ছিল, ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছিল আর কি, এই জন্য। আচ্ছা,
সমস্যা নাই, আমি আপনাকে একটা রুমে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবার কি অবস্থা? আজকে অনেকে দেখি লেট করে জয়েন করছেন। ওই ব্রেকআউট রুমের বাইরে বিশাল লাইন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার, স্যার। কি হয়েছিল? আমি হচ্ছে তোমার সাথে যখন চ্যাট করতেছি, আমি তখন হচ্ছে রুম নাম্বার 4-এ আর কি, আমি ব্রেকআউট রুম গুলাতে ঘুরতেছি। তো তো এই জন্য হচ্ছে আমি তোমার ও সাথে আচ্ছা কথা স্যার, বলতে পারতেছিলাম না। বাট এটা হচ্ছে আমি আমি আসলে বুঝতে পারলাম না, এই কাহিনী কি। প্রথমবার আমি এই প্রবলেম প্রবলেম ফেস করলাম। আচ্ছা, আমি একটু ইটা আমার সেট আপটা দেখবো, এখানে কোনো ধরনের লিমিটেশন এটা কেন করলো বুঝলাম না। দ্বিতীয়বার ট্রাই করছিল না, একবার প্রথমবারই এটা দেখাচ্ছিল, শুধু প্রত্যেকবার এটা দেখাচ্ছে। বহুতবার ট্রাই করলাম ল্যাপটপ দিয়ে, যখন ল্যাপটপ দিয়ে আর হচ্ছেই না কোনো তো তখন রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন মানে এটা কি, কেন হবে? আবার ফোনের জুম দিয়ে আবার ঢুকতে পারলাম। আমি তো ভাবলাম মনে হয় লিংকের কোনো একটা প্রবলেম, অবজার্ভ তো আমরা ল্যাপটপ দিয়ে হচ্ছে না। স্যার আমাদের রুমে 4 জন ছিল মেম্বার। চারজন। হ্যাঁ, জি নীরব, স্যার। তুমি তুমি নীরব ছিল, তো আমি ভাবছি যে তোমার কাউন্টে ধরবো না, এই জন্য বাকি 3জনকে নিলাম। স্যার স্যার আমাদের আমাদের সাথে কাছে 4 জন আতাউল ছিল ভাই আজকে, ভালো মতো প্র্যাকটিস শেষ করতে করতে পারে পারে। না পাই সবাই। নাই স্যার, টাইম পাই নাই। আরে টাইম পায় নাই। আমি এটা জবাব কি দেবো তোমরা জানো? তোমরা জানো কি জবাব দিব? আচ্ছা, আমি স্ক্রিনশট গ্রুপে দিয়ে প্র্যাকটিস রাখতেছি। করে নিয়েন। না, তোমরা একটা প্রেজেন্টেশন দাও, তোমরা ভিডিও দিচ্ছ না কেন ইদানিং? আজকে আমি বেশ ইমপ্রেসড হলাম তোমাদের বেশ কয়েকজন স্পিকিং শুনে। ভেরি গুড, সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট। এবং তোমাদের এই ইমপ্রুভমেন্ট দেখে আমি ঠিক করেছি যে আমি তোমাদের জন্য কিছু স্পিকিং প্র্যাকটিস ক্লাস, মানে ফ্রি ক্লাস আয়োজন করব এই সপ্তাহ থেকে, শুক্রবারের মধ্যে। এক্সট্রা ক্লাসগুলো তোমাদের জন্য ভালো হবে, কারণ অনেকেরই বেশ ভালো ফ্লুয়েন্সি ইমপ্রুভ করছে, কয়েকজন এখনো অন দা ওয়ে। তো তোমাদের আরেকটু যদি গাইডলাইন দেওয়া যায়, তাহলে স্পিকিং এ তোমাদের এই গ্রুপের মানে বেশ ভালো একটা গড়ের রেজাল্ট আসবে। হুম, স্পিকিং কিছু ক্লাস আমি তোমাদের জন্য রাখবো। তো দ্যাটস গুড, ভেরি গুড সাইন। চলো তাহলে এবার আমরা মূল ক্লাসটা শুরু করে দেই। আজ আমরা সলভ করতে যাচ্ছি মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। আমরা এই কোশ্চেনটা সলভ করব একাডেমিকদের একটা বই থেকে। আমরা পেজ নাম্বার গুলো একটু দেখে রাখি যে কোন কোন পেজে এই প্রশ্নটা আছে। একটু কম আছে সবগুলো বইতেই। কেমব্রিজ 17-এ প্রচুর আছে, আমরা 17 থেকে করতে পারি অথবা 15 থেকে করতে পারি। 15-এর একটা কোশ্চেনের ব্যাপারে, সেন্টেন্স হাফ ম্যাচিং এর ব্যাপারে, তোমাদের এই ব্যাচ থেকে কি কেউ বলেছিল সেন্টেন্স হাফ ম্যাচিং? না, তোমরা বোধহয় বলো নাই। 15, 17 তোমাদের কোনো যদি চয়েস থাকে তাহলে তোমরা দেখাতে পারো, অথবা আমি একটু 17টা বের করি। এটা কি 17 না 15? এটা 15, হ্যাঁ এটা 17। 17-এর কত নম্বর পেজ? 23 নম্বর থেকে বোধহয় শুরু হয়েছে। আমরা একটু দেখি 23 নম্বর পেজে কি আছে। এটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। এটাতে এই কোশ্চেন টাইপটা আমাদের করা আছে, এটা করা নাই। এবিসিডি এটা করা যেতে পারে। আচ্ছা, 23 নম্বর পেজটাকে আমরা একটু ধরে রাখলাম, এটা প্যাসেজ 2 অবশ্য। আর আর কোনটা আছে? প্যাসেজ 3 কোনটা আছে কিনা, কঠিন আর একটু। 65, এটা টেস্ট 4-এ আছে, টেস্ট ফর 88 পেজে। 88। এটা ডিরেক্টলি বলে দিয়েছে। এটা আমরা হচ্ছে করব, আমরা দুটো করার চেষ্টা করি আজকে, 23 থেকে শুরু করি। এটার কথা কেন এই মুহূর্তে করতে চাচ্ছি না, এটা একদম বেশি সোজাসুজি দেখানো আছে। এটার তুলনায় ওই 23 নম্বর পেজেরটা একটু কঠিন বেশি। সো ওটা দেখিয়ে দিলে এটা তোমরা সবাই আসলে পারবা। আর সময় থাকলে এটাও আমরা দেখাই দেবো, যেহেতু 4টা মাত্র প্রশ্ন। সো চলো আমরা আগে 23 নম্বরটাকে একটু ট্রাই করে আসি। 23 নম্বরটা একটু কঠিন আছে। এই তো 23। স্যার ক্যামব্রিজ কত? কেমব্রিজ
17, দাঁড়ান পেজ নাম্বারটা দিচ্ছি তোমাদেরকে। বাট আমি সিরিয়াসলি গড়ে মানে সবগুলো রুমেই আজকে আমি গিয়ে যেটা দেখলাম, তোমাদের স্পিকিং ইন জেনারেল ভালো হচ্ছে। গুড জব ম্যান, ভেরি গুড জব। সিরিয়াস আছো, এটা তার প্রমাণ। কেমব্রিজ 17 একাডেমিক। স্যার আমি অন্য রুমেরটা বলতে পারবো না, তবে আমাদের রুমে অনেক ভালো হয়েছে, অনেকের ইমপ্রুভ হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। কে কথা বললো দেখি, কে কথা বললো? সোয়াইব স্যার। শোয়েব, হ্যাঁ 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 শোয়েব, তোমার স্পিকিং ভালো হয়েছে শোয়েব, তোমার স্পিকিং ভালো ইমপ্রুভ হয়েছে। গুড। আচ্ছা, আজকে আমি রিয়েলি হ্যাপি আসলে তোমাদের প্র্যাকটিস গুলো সবার দেখে, সাইফুল, শোয়েব, ইশনাত, সবারই মোটামুটি প্র্যাকটিস দেখে। সো তোমরা আমাকে একটু বলতে পারো তোমাদের আরো এক্সট্রা কিছু লাগবে কিনা, কারণ আমি চাচ্ছি এখন তোমাদের যদি ওই লেস কমন ভোকাবুলারি গুলো একটু তোমাদের কথায় যদি চলে আসে, চমৎকার স্কোর আসবে তোমাদের সবারই। ইন জেনারেল আমি তো মনে স্যার করি আমাদের আমাদের ভালো একটা একটু স্কোর অ্যাসেস আসবে করে কিন্তু। দিলে, কিছু কমেন্ট করে দিলে আমরা বুঝতাম যে হুম হুম, আমাদের দুর্বলতা কোথায় আছে। ঠিক আছে ঠিক আছে। আর স্পিকিং টেস্টও লাইভ স্যার কিছু টেস্ট আমাদের আমি ক্ষেত্রে রেখে আমরা দিচ্ছি। যেটা 17 স্যার আমাদের ক্ষেত্রে আমরা হ্যাঁ যেটা ফাইন্ড আউট করছি আর কি, যে ইসনাত আপু আমি আমরা আমরা যেটা ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে স্যার আমাদের ধরেন কিউ কার্ড ধরে যদি আমরা করতে চাই 1 মিনিট টাইম নিয়ে, তাইলে আমাদের হচ্ছে হজবরল হয়ে যায়। কিন্তু যদি ইনস্ট্যান্ট কোশ্চেন করে আমরা হচ্ছে 2-3 মিনিটের উপর আল্লাহর মতো কথা বলতে পারি ফ্লুয়েন্টলি। আচ্ছা ঠিক আছে। স্যার আর যদি আমাদের উল্টা একটা হয় অবশ্য। আমাদের D2 গ্রুপে একদিন আসেন স্যার। ঠিক আছে ঠিক আছে। আমি You আছি তো are মনে হয় এখনো গ্রুপে, নাকি you are যাইনি? invited, গ্রুপ sir. থেকে গ্রুপ থেকে লিভ নিছি নাকি But আমি? that তো গ্রুপে ঢুকি নাই মনে হয়। আতর স্যার ভাই আমার স্যার স্যারকে ইয়ে দেন লাইভ নাই আতর ভাই? প্রেজেন্টেশন নিলে ভালো হতো স্যার, লাইভ sir, প্রেজেন্টেশন লাইভটাই আমি ভাবতেছি sir, যে sir কি ওটা add নিলে করে দিব এটা ডিটোতে? সবচেয়ে বেটার হতো। হ্যাঁ স্যারকে অ্যাড করেন। সবচেয়ে বেটার স্যার কে বললো? উফ, স্যার গ্রামার স্যার পোলাপাইন ডিটোতে অ্যাড সবচেয়ে করে দিব বেস্ট। স্যার। না এখন দরকার না, আমি নিজেই দিয়ে অ্যাড হব ঠিক না, আছে দাঁড়াও ঠিক আছে তোমাদের কালকে আমি ট্রাই করবো না। ওকে। স্যার রিডিং পার্টের কোশ্চেন গুলো সলভ করতে অনেক প্রবলেম হচ্ছে, দেখেন কি করব। রিডিং এর সলভ ক্লাস তাহলে আরেকটু নিয়ে দেবো। ডোন্ট ওয়ারি, কালকে আমরা রিডিং এর একটা সেশন রাখবো। প্লাস হচ্ছে ফেরদৌস আর সাজ্জাদ বোধহয় এই সপ্তাহে থেকেই, ফেব্রুয়ারি থেকে তোমাদের কিছু এক্সট্রা বোনাস ক্লাস নিতে পারবে রিডিং এর। আহ সাজ্জাদ তো রিডিং এ 8 পেয়েছে, ফেরদৌসেরও, হ্যাঁ ফেরদৌসের 8 আছে। তো ওরা যদি স্যার ক্লাস টাস নেয় তাহলে ভালো হবে। ম্যাপিং এর আরেকটা ক্লাস হলে ভালো হতো স্যার। কোনটার? ম্যাপিং এর উপরে স্যার, যে ম্যাপের যে ক্লাসটা লিসেনিং এর। লিসনিং এর ম্যাপের জি ভিডিওটা স্যার, জি দেখলে স্যার। চলবে না? সিরিয়াসলি ম্যাপ তো সোজা। না, ম্যাপ তো অনেক সোজা স্যার, ম্যাপ তো ইজি হয়ে গেছে। সোজা আছে কিন্তু মাঝে না মাঝে একটু তাহলে সমস্যা হচ্ছে। মনে থাকতেছে না তো, সমস্যাটা হলো এটা স্যার। আচ্ছা, কোনো স্পেসিফিক প্রশ্ন আছে যেটা সমস্যা হয়েছে কোনো টেস্টের? তাহলে ভালো হয়, আর একটু বের করে দেখালে আমি ওটা সলভ করে দিব না হয়। লিসনিং আচ্ছা এর ঠিক আছে। ক্লাস না, লিসনিং এর ক্লাস ঠিক আছে, হ্যাঁ লিসনিং এর ক্লাস আসলে নিতে হবে। লিসেনিং ওকে, এর লাস্টের পার্টটা বেশি কঠিন, লাস্টের পার্টে প্যারাফ্রেজ করা থাকে, যে ওটা মাল্টিপল চয়েস আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস লাস্টের যে পার্টে থাকে, স্যার ওইটাতে গত বেশি হ্যাঁ প্রবলেম হয়। স্যার ওকে গত 5 4 ফ্রাইডে 3 2 1 পোলাপাইন জাস্ট ক্লাসে ব্যাক করেন এবার। চলে আসেন, এবার চলে আসুন রিডিং মোডে চলে আসুন। মনোযোগ, একদম ফোকাস। ঠিক আছে, এদিক ওদিক মনোযোগ আর নাই। রিডিং হেডলাইনটা লেখা আছে স্টেডিয়াম পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার। তাহলে আমরা বুঝতে পারছি আজকের প্যাসেজ আমাদের টেন্স নিয়ে আলোচনা করবে নাকি, রাইট? স্টেডিয়াম নিয়ে আলোচনা করতে যাচ্ছে, তাহলে এখানে বিভিন্ন ধরনের স্টেডিয়ামের ইতিহাস, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা বলবে। আর এরপরে আমরা প্রশ্নগুলোকে দেখব। আমরা দেখবো যে এটা প্যারাগ্রাফ করা আছে, ABCD, বেশ কিছু প্যারাগ্রাফ করে দেওয়া আছে, EFG পর্যন্ত প্যারাগ্রাফ আছে। তারপর একটা কোশ্চেন, এই কোশ্চেনটার নাম হচ্ছে লোকেটিং ইনফরমেশন। এটা আমরা লাস্টের দিকের ক্লাসে করব। এটা হচ্ছে গ্যাপ ফিলিং, সামারি কমপ্লিশন আর কি। সামারি কমপ্লিশন, এইটা আপনি একটু ট্রাই করেন, 1-2 প্যারাগ্রাফের মধ্যে আছে। যদি আপনাদের এটাতে সমস্যা হয়, যে কোশ্চেন টাইপে আপনাদের সমস্যা হবে, আমি আপনাদের বোনাস ক্লাস নিয়ে দেবো রিডিং এর পরে এগুলোর। এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে যে টার্গেট কোশ্চেন টাইপ সেটার দিকে। এই দুটো হচ্ছে আমাদের টার্গেট কোশ্চেন টাইপ। তো 23-24, 25-26-এ আছে। ইনস্ট্রাকশন যদি আমরা দেখি, কি দেখতে পাচ্ছি? মাল্টিপল চয়েসের মতোই, গতদিন যে মাল্টিপল চয়েসটা দেখেছিলাম ঠিক ওই রকম। চুজ টু লেটার A to E,
রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 23 to 24 অন ইউর অ্যান্সার শিট। স্টুডেন্টরা একটা ভুল করে এই কোশ্চেনটা একটা সলভ করতে গিয়ে। স্টুডেন্টরা এখানে প্রশ্ন কোথায় এটা খুঁজে পায় না, শুধু দৌড়াদৌড়ি করে, সময় নষ্ট করে, সরাসরি এখানে এসে খুঁজতে থাকে, অনেকক্ষণ খোঁজার পর বলে যে কি খুঁজতেছি সেটাই তো জানি না। প্রশ্ন কোথায়, প্রশ্ন কোথায় বলেন তো, বলেন তো এটার প্রশ্ন কই, কে বলতে পারবে? আনমিউট, আনমিউট। অপশনগুলোর উপরে কোশ্চেন। কি লেখা আছে প্রশ্ন? Sir, প্রশ্নটা কি when বলছে? compared 20th century, Two হ্যাঁ negative পড়ুন, features. হ্যাঁ পড়ুন পড়ুন পড়ুন। when comparing when When comparing 20th century 20th century stadiums, stadiums to ancient amphitheaters in amphitheaters in amphitheaters in section section negative B, features two does negative the Negative result features does the right ফিচার writing মানে mean? কি? আই 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 কে বললো ফিচার? মাইট দিব কিন্তু ধরে। feature ফিচার কি? feature ফিচার features which two negative features does the writer mention? Features. এটা হচ্ছে প্রশ্ন, তাই না? তো এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করতেই হবে। তো এই তো আমরা প্রশ্নটা দেখে ফেললাম। একইভাবে পরের প্রশ্নটা আমরা যদি দেখি, which two advantages of modern stadium design does the writer mention? না, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার হচ্ছে একটা স্যাম্পল। তো লেটস সি এটার অ্যান্সারটা কিভাবে আসছে। এই ধরনের প্রশ্নকে আমরা বলছি মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। বৈশিষ্ট্যটা কি এটা? বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে আমাদের মাল্টিপল চয়েসের মতো এবিসিডি অ্যান্সার খুঁজতে হবে, কিন্তু আমাদের খুঁজতে হয় দুটো। তো কয়টার মধ্যে দুটো অ্যান্সারকে আমাদের খুঁজতে হবে? মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার টাইপের প্রশ্নের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি খুঁজতে হবে দুটো প্রশ্নের অ্যান্সার। এখানে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটাই দেয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। টু লেটার্স এ টু ই। আর এখানে বলেছে when comparing 20th century stadium to ancient amphitheater in section D, which two negative features does the writer mention? তারপরে অপশনস কিছু দেয়া আছে। নাও ফিচার্স গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। এটা হচ্ছে মাল্টিপল চয়েসের জেনারেল ফিচারের মতোই। মাল্টিপল চয়েসের যে ফিচার গুলো আছে, প্রসেস অফ এলিমিনেশন, এটা আমরা গতদিন পড়েছি। আমি একটু গোত্র করছি, এগুলোতে আমি ব্যাক করবো আপনাদের বোঝানোর জন্য একটু দিচ্ছি যে মাল্টিপল চয়েসের বেসিক সাজেশন গুলো আমরা কি দিয়েছি। তো এখন আমরা জানি যে মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা আগের দিন যখন সলভ করলাম, আমরা জানি অ্যান্সার লোকেশন গুলো সিরিয়ালি আসে, তারপর কোশ্চেনে সাধারণত ল্যান্ডমার্ক বা ডিরেকশন থাকে। আর যখন আমরা সলভ করছি আগে প্রশ্ন পড়তে হবে, প্যাসেজের অ্যান্সার লোকেশনে যেতে হবে, ইনফরমেশন ম্যাচ করে এসে প্রসেস অফ এলিমিনেশনে কারেক্ট অ্যান্সারটাকে খুঁজতে হবে। মানে কয়েকটা অপশনের মধ্যে থেকে আমরা একটু বাদ দিব যে কোনগুলো হবে না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। এগুলো হচ্ছে মাল্টিপল চয়েসের জন্য কমন ইনফরমেশন। বাট যখন আমরা তুলনা করতে যাচ্ছি দুটো কোশ্চেন টাইপের ভিতরে, একটা হচ্ছে মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার, এমসিকিউ ওয়ান অ্যান্সার, এটার বৈশিষ্ট্যগুলো কি? এখানে প্রতিটা কোশ্চেনের সাথে 3টা করে অপশন দেয়া থাকে। ও সরি, রিডিং তো 4টা করে অপশন। 4 অপশনস 1 অ্যান্সার, রাইট? এটা হচ্ছে মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সারের বৈশিষ্ট্য। কিন্তু যখন আমরা পড়ছি মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার, তখন অ্যাকচুয়ালি কটা অ্যান্সার আমাদেরকে খুঁজতে হয়? এমসিকিউ সবসময় আসবে দুটো অ্যান্সারের বেশি না। এমসিকিউ উইথ 2 অ্যান্সার্স। না, এবার বৈশিষ্ট্য হচ্ছে এখানে অপশন থাকবে 5টি, 5 অপশন সব সময়। 1 অ্যান্সার, সরি আমি লিখতে ভুল করছি, 2 অ্যান্সার্স, 5 অপশনস 2 অ্যান্সার্স। এটা হচ্ছে মূলত বৈশিষ্ট্য। এইটুকুই পার্থক্য, খুব বেশি পার্থক্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, 4টা থেকে একটা বা 5টা থেকে 2টা অ্যান্সার। এবার এমসিকিউ ছিল সিরিয়াল মেনটেন করে আসে, মানে আমাদের 21-এর অ্যান্সারের পরে 22-এর অ্যান্সার, 22-এর পরে 23 অ্যান্সার, 23-এর পরে 24 অ্যান্সার, এভাবে এসেছে। এটা কিভাবে আসবে? এটা আসবে হচ্ছে এইভাবে, যদি আমাদের একাধিক সেট অফ কোয়েশ্চেন্স থাকে, যেমন এখানে আমাদের 23-24-কে খুঁজতে হচ্ছে, যেহেতু দুটো লেটার আমাদের খুঁজতে হবে, একটা লেটার 23-এর জন্য, একটা লেটার হচ্ছে 24-এর জন্য। আমরা এইমাত্র পড়লাম হচ্ছে টু নেগেটিভ ফিচারের কথা, তাই না? ওয়েন কম্পেয়ারিং 20th সেঞ্চুরি স্টেডিয়াম, যখন কম্পেয়ার করছি 20 শতকের স্টেডিয়াম গুলোকে, কার সাথে কম্পেয়ার করছি? টু
এনশিয়েন্ট এমফি থিয়েটারের সাথে। এনশিয়েন্ট মানে আমরা জানি প্রাচীন, এমফি থিয়েটার মানে ধরেন জানি না, কেউ কি জানি আমরা এমফি থিয়েটার মানে কি? না জানলে সমস্যা নেই, তারপর কেউ জানি? ওই যে যেখানে গ্যালারি আর কি, গ্যালারি? মানে এখানে বসে প্রেক্ষাগৃহ বলা যায় স্যার। নাটক টাটক দেওয়া যায়, কোনটা? নাটকাশালায় মনে হয় এরকম কিছু। নাট্যশালা? মুক্ত মঞ্চ হ্যাঁ। বলে বাংলায়, মুক্ত মুক্ত মঞ্চ। মঞ্চ? প্রেক্ষাগৃহ বলা যায়। মুক্ত মঞ্চের সাথে কাছাকাছি মিলতেছে কিছুটা, কিন্তু তারপর আমি ওটা বলবো না। এমফি থিয়েটার অ্যাকচুয়ালি স্পেসিফিক একটা জিনিসের নাম, ঐতিহাসিক একটা জিনিসেরই নাম। এনিওয়ে ধরেন আমরা এটার মিনিং জানি না, কিন্তু আমরা জানি যে এটা একটা শব্দ। স্যার সংসদের মতো দেখতে, তখন মানে কোনো কিছু অ্যানাউন্স করার জন্য একটা মাঠে দাঁড়িয়ে একজন অ্যানাউন্স করতো, আর মাঠটাকে এমন ভাবে বানানো হতো যেন চারপাশের বাইরের মানুষগুলা ওইটা শুনতে পারে, সাউন্ডটা স্প্লিট করে। ওকে, হতে পারে, আমরা একটু পরে দেখতে পাবো কারণ এটা লেখা আছে। এনিওয়ে এত চিন্তা করার দরকার নেই, ইটস ওকে। এটা হচ্ছে একটা নাম, তাই না? তো এই নামটা অবশ্যই প্যাসেজে হুবহু উপস্থিত আছে, ওরা ব্যাখ্যাও করে দিয়েছে যে এটা ঘোড়ার ডিমটা কি আসলে। তো কিন্তু আমরা এটুকু জানি যে 20th সেঞ্চুরি 20 শতকের স্টেডিয়াম গুলোকে যখন সে এমপি থিয়েটারের সাথে তুলনা করছিল, এই দুটো হচ্ছে ল্যান্ডমার্ক। ইন সেকশন ডি তার মানে ডিরেকশনও দিয়ে দিয়েছে। মনে আছে ডিরেকশন মানে কি বলেছিলাম? সরাসরি মেনশন করা থাকবে যে এটার অ্যান্সার কোন প্যারাগ্রাফে আছে। তো ডিরেক্ট সেকশন ডি তে যখন এনশিয়েন্ট অ্যাম্ফি থিয়েটারের সাথে 20th সেঞ্চুরি স্টেডিয়ামের তুলনা করা হয়েছে, উইচ টু নেগেটিভ ফিচার্স, কোন দুটো খারাপ বা নেতিবাচক ফিচারের কথা রাইটার মেনশন করেছে? কার নেতিবাচক ফিচারের কথা মেনশন করেছে? 20th সেঞ্চুরি স্টেডিয়ামের। কারণ এটা দিয়ে কথা শুরু করেছে, কম্পেয়ারিং 20th সেঞ্চুরি স্টেডিয়াম উইচ টু নেগেটিভ ফিচার মেনশন, মানে ওই 20th সেঞ্চুরি স্টেডিয়ামেরই দুটো নেগেটিভ ফিচার রাইটার মেনশন করেছে। তো এখন আপনি জানেন যে এখানে আমাদের দুটো অ্যান্সার খুঁজতে হবে। একটা হচ্ছে আমানুর, ডিলিট করেন। একটা হচ্ছে দে আর লেস ইমাজিনেটিভলি ডিজাইনড, বা এরকম একটা এ থেকে আমাদের এর মধ্যে একটা অ্যান্সার খুঁজতে হবে। তো এখান থেকে দুটো অ্যান্সার আসবে। সো ফর ইনস্টেন্স একটা অ্যান্সার ধরুন এ, আর একটা অ্যান্সার হচ্ছে বি। আপনি 23-এ এ 24-এ বি লিখে দেবেন, অথবা আপনি 23-এ বি 24-এ এ লিখে দেবেন। দুটোই আপনার দুই অ্যাপ্রোচে আপনার অ্যান্সার কারেক্ট হবে। তো এতে আপনি দুটো কোশ্চেনের অ্যান্সার ধরেন বের করে নিয়ে আসলেন। এবার এদের লোকেশনটা কোথায় ছিল প্যাসেজে? অবভিয়াসলি সেকশন বি তে ছিল। হুম। এবার পরের প্রশ্ন 25-26, এদের প্রশ্ন আবার হচ্ছে এটা, which two advantages of modern stadium design does the writer mention? এদের অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে, মানে হচ্ছে এদের অ্যান্সার আছে সেকশন ডি এর পরে। তো এটা হচ্ছে মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য, যে এখানে কিন্তু এখানেও অ্যান্সার গুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে আসবে, এটার পরে এটা আসবে অ্যান্সার। বাট 23-24-এর অ্যান্সার প্যাসেজে কোথায় আছে? প্যাসেজে যে কোনো জায়গায় থাকতে পারে। আবার প্যাসেজে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, ধরুন প্যাসেজে একটা অ্যান্সার হচ্ছে দে আর লেস ইমাজিনেটিভলি ডিজাইনড, আর আরেকটা অ্যান্সার হচ্ছে দে আর লেস স্পেশাস, ফর ইনস্টেন্স এই দুটো অ্যান্সার। এখন প্যাসেজে কি এই দুটো কথা, কথা দুটো এরকম আগে কোথাও লেস ইমাজিনেটিভলি ডিজাইনড, পরে কোথাও দে আর লেস অমুক এভাবে লেখা আছে? মানে আগে কি 23-এর অ্যান্সার এবং পরে কি 24-এর অ্যান্সার আছে? এইটা কিন্তু নাও হতে পারে। পয়েন্ট হচ্ছে কি, প্যাসেজে অপশন গুলোকে কিভাবে ওরা মেনশন করেছে এইটার মধ্যে সিরিয়াল মেনটেন করবে না। আপনি প্যারাগ্রাফ ডিতে যাবেন, ডিতে পড়ে হয়তো দেখবেন এই যে লেস স্পেশাস কথাটাই আগে বলেছে, পরে আবার লেস ইমাজিনেটিভলি বলেছে, রাইট? সো তার মানে হচ্ছে এই অপশন গুলো এই প্রশ্নটার অ্যান্সার লোকেশনে কিভাবে আছে সেটার ভিতর কোনো সিরিয়াল মেনটেন হবে না, কিন্তু সেগুলো কাছাকাছি আছে, খুব দূরে এগুলোর অ্যান্সার থাকবে না, কাছাকাছি থাকবে। বাট যে জায়গায় এই দুটো নেগেটিভ ফিচারের কথা আছে, দুটো অ্যাডভান্টেজের কথা আছে তারপরে, এটাকেই আমি বোঝাচ্ছি 23-24-এর অ্যান্সার যেখানে আছে, 25-26-এর অ্যান্সার আছে তারপরে। অর্থাৎ মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার, এটাও সিকোয়েন্স মেনটেন করবে, মানে এটাও সিরিয়ালি সিকোয়েন্স মেনটেন করে আসবে, সিকোয়েন্স মেনটেন্স।
এরা দুই গ্রুপই কি করে, বোথ মেনটেন সিকোয়েন্স, উভয়ই হচ্ছে সেন্টেন্স সিকোয়েন্স মেনটেন করবে, বোথ সিকোয়েন্স মেনটেন করবে। ওকে, চলুন আমরা একটু সলভ করে দেখা শুরু করে দেই। হ্যাঁ আমরা বেসিক নিয়মটা জানি। স্যারও আর হাত তুলতে হবে প্রশ্ন করার আগে। আমরা বেসিক রুলটা জানি যে আমরা যখন সলভ করতে যাচ্ছি মাল্টিপল চয়েস, আমরা আগে প্রশ্ন পড়ি, অপশন না পড়ে আগে আমরা চলে যাই কোশ্চেনের অ্যান্সারের লোকেশনে, প্রশ্নটাকে খোঁজার চেষ্টা করি, প্রশ্ন যে কথাগুলো জানতে চাচ্ছে সে কথাগুলোকে আগে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ইনফরমেশন। এবার ওই ইনফরমেশনটার সাথে আমরা অপশনস গুলোকে ম্যাচ করব, এবং যখন আমরা ম্যাচ করব তখন আমরা প্রসেস অফ এলিমিনেশন ফলো করব। প্রসেস অফ এলিমিনেশন হচ্ছে একাধিক অপশনের কোনো জবাব খোঁজার সময় কারেক্ট অ্যান্সারের বদলে রং অ্যান্সার গুলোকে খুঁজে বের করাটা সহজ হয়। তাই কারেক্ট অ্যান্সার না খুঁজে রং অ্যান্সার গুলোকে সিলেক্ট করে সেগুলোকে বাদ দিয়ে অপশনের লিস্ট ছোট করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার গুলোকে ফাইনালি রাইট অ্যান্সারটাকে সিলেক্ট করাটাই প্রসেস অফ এলিমিনেশন বলে। সারোয়ারের প্রশ্ন ছিল ভাইয়া, জিজ্ঞেস করে ফেলুন এবার। স্যার পরে করবো লাস্ট। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা এবার তাহলে সেকশন ডি তে যাই এবং আমরা দেখি ওখানে 20th সেঞ্চুরি স্টেডিয়াম এনশিয়েন্ট এমফি থিয়েটারের কথা বলেছে কিনা। স্পেসিফিকলি আমাদের কি খুঁজতে হবে, 20th সেঞ্চুরি স্টেডিয়ামের নেগেটিভ ফিচার গুলো। আমরা যে কটা নেগেটিভ ফিচার পাবো পড়বো, পড়ে এসে দেখবো যে নেগেটিভ ফিচার গুলো আমরা পড়লাম তাদের মধ্যে কোন দুটো এই দুটোর সাথে মিলে যাচ্ছে। রাইট, ঠিক আছে। তো কে হবেন আমাদের প্রথম ভলান্টিয়ার, সেকশন ডি টা পড়বেন কে আমার সাথে? সেকশন ডি ভেঙে ভেঙে দেওয়া আছে, স্যার পড়বে। ভেরি গুড, আমরা একটু সেকশন ডি টা সুন্দর করে দেখি বড় করে নেওয়া যায় কিনা। এটা সেকশন ডি। সেকশন ডি এর এটা হাফ। স্যার আগে পড়া শুরু করবেন না, আমরা একটু পড়ে নেই। সেকশন ডির বাকি অংশটা নিয়ে আসি। যারা জেনারেল ট্রেনিং দিবেন আপনারা একটু খেয়াল করুন, এখানে বলেছে। সারোয়ার আনমিউট করুন। সারোয়ার আমরা হচ্ছে খুঁজছি 20th সেঞ্চুরি স্টেডিয়ামের খারাপ দিক ওরা কি কি বলেছে। জি আপনি একটু কাইন্ডলি পড়া শুরু করুন তো দেখি কি বলেছে এখানে। There are okay. There are many similarities between modern stadium and the ancient amphitheaters intended for games. But some of the flexibility are lost at the beginning of the 20th century as stadiums were developed using new products such as steel and reinforced concrete and made use of bright lights for nighttime matches. Many such stadiums are situated in suburban areas and designed for sporting use only and surrounded by parking lots. These factors mean that they may not be as accessible to the general public, require more energy to run and contribute to urban heat. সবাই আমরা পড়েছি, রাইট? তো আপনারা কি খেয়াল করেছেন এখানে মডার্ন স্টেডিয়ামের বদলে মডার্ন স্টেডিয়ামের বেশ কয়েকটা খারাপ দিকের কথাই আসলে বলেছে। আর সারোয়ার খেয়াল করুন যে মডার্ন স্টেডিয়াম বলতে স্পেসিফিকলি ওরা হচ্ছে ওই যে 20th সেঞ্চুরির বিগিনিং এর সময়টাই বোঝাচ্ছে। তাহলে মডার্ন সেঞ্চুরির যতগুলো খারাপ কথা ওরা এখানে বললো সারোয়ার সবগুলোই আসলে ওই যে আমাদের প্রশ্নে যেটা জানতে চাচ্ছে 20th সেঞ্চুরি স্টেডিয়ামের খারাপ দিক সেগুলোর সাথে মিলবে। এমফি থিয়েটার জিনিসটা কি চলেন আগে একটু আমরা হিসেব করে আসি। এমফি থিয়েটার জিনিসটা হচ্ছে এইখানে ওরা লিখে দিয়েছে, দেখুন দেখা যাচ্ছে কিনা। স্পেশাল পড়বো? হ্যাঁ দেখুন, এমফি থিয়েটার স্পেশালি গ্রিক, হ্যাঁ দেখা যাচ্ছে এমফি থিয়েটার স্পেশালি গ্রিক। হ্যাঁ পড়ুন পড়ুন। Especially in Greek and Roman architecture, an open circular or oval building with a central space surrounded by tiers of seats or
spectators. spectators for the presentation of dramatic and sporting events. Sporting events. আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, দেখি তো এম মানে ছবি একটা দেওয়া আছে, ওখানে ছবি দেওয়া আছে। জি ওই ছবি ছবি দেওয়া আছে, দেওয়া ছিল কোথায় যেন আর কি দেখেছি এই যে আমি। ছবি এখানে দেওয়া আছে। আমরা দেখি বিং বিং আমাদেরকে ছবি দেখাবে। এইগুলো হচ্ছে অ্যাম্ফিথিয়েটার। তাহলে আপনারা গ্যালারির মতো আর হ্যাঁ, কি। যারা যারা বলতেছিলেন কথা, সবার কথাই মোটামুটি কারেক্টই, তাই না? কিন্তু জি এটা হচ্ছে প্রাচীন স্টেডিয়াম গুলোকে আসলে থিয়েটার বলে, তাই না? প্রাচীন থিয়েটার আর গুলোকে আরেকটু নিচে আসেন, এই যে যে ডান পাশের এটা এটা আরেকটু উপরে, কলোসাল, না 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 এই এটা যে ফ্রান্স না কোন দেশে যেন এটা আর কি দেখেছিলাম। রোমানদের, এটা রোমানদের হ্যাঁ আসলে, হ্যাঁ হ্যাঁ এই রোমানদের যে রোমান রোমানদের এমফি থিয়েটার আর কি, জি জি রোমান রোমান এমফি থিয়েটার, এমফিথিয়েটার কলোসাল বলে এটা, এটাকে, জি জি কলোসিয়াম, কলোসিয়াম বলে আর কি, যে এটা কলোসিয়াম। কলোসিয়াম। ওকে, এই তো সুন্দর সুন্দর জিনিস। স্যার আমাদের আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ। মুক্তমঞ্চের ডিজাইনটা এটার মতো, তাই না? হ্যাঁ জি স্যার। দেখেছি আমি। আবার ওই যে ধানমন্ডিতেও আছে একটা, ধানমন্ডি কি রবীন্দ্র সরোবরের মতো, মানে হাতির খুব জেলে জনপ্রিয় ডিজাইন আর কি। তো আছে স্যার টিএসসি তে। টিএসসি তেও আছে, এমনকি আমি শুনেছি যে ইতেও আছে, কি বলে জিনিসটাকে, আহ ই কুতুবদিয়াতেও বোধহয় আছে এরকম। অনেক জায়গাতেই স্যার আছে এরকম ডিজাইন। আচ্ছা, ওকে, সো কোথায় ছিলাম আমরা? আমরা হচ্ছে এই প্যাসেজটা পড়ার দিকে ছিলাম। তো এখন আমরা আবার আগের বিষয়ে ফেরত আসি। অ্যাকচুয়ালি যখন আমরা পড়ছি, আমরা অনেকগুলো সেন্টেন্স পড়লাম স্যার, আর এর কারণ হচ্ছে আমরা দুইটা প্রশ্নের জবাব আসলে এখানে পাবো। তাহলে আমাদের দুটো প্রশ্নের জন্য কিন্তু আমরা আসলে অনেকগুলো সেন্টেন্সই এফোর্ড করতে পারবো সময়টা। জি আমরা একটু খেয়াল করি এখানে নেগেটিভ কি কি জিনিস আছে। আপনি ফাইনাল এক্সাম দিচ্ছেন, কল্পনা করেন, আপনি খেয়াল করবেন এখানে নেগেটিভ কি আমার কি কাছে যেটা বলেছে। মনে হচ্ছে এখানে তারা প্রথম ফ্লেক্সিবিলিটি নেগেটিভ কোনটা? ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি লস। লসের কথা বলছে এটা। গুড, আমি লাল কালি দিয়ে দাগ দিই। প্রথম নেগেটিভ, সবাই একটু খেয়াল করুন, প্রথম নেগেটিভ সাইড হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা লস্ট হয়েছিল। তারপরে বলেছে স্টিল এবং রেইনফোর্স কনক্রিট দিয়ে করার কারণে এটার ফ্লেক্সিবিলিটিটা লস্ট হয়েছিল। এই কথাটার মানে কি কেউ বুঝতে পারলেন? স্টিল এবং রেইনফোর্স কনক্রিট দিয়ে বানালে ফ্লেক্সিবিলিটি লস্ট হবে, মানেটা কি? মানে হচ্ছে যে ধরেন আমরা যখন হচ্ছে এরকম একটা স্টেডিয়াম বানিয়েছি, পুরোনো স্টেডিয়ামের কথাই ধরুন, এটার হচ্ছে দরজা টরজা খোলা আছে, হ্যাঁ, সো তার মানে হচ্ছে মানুষজন যখন ইচ্ছে এখানে আসতে পারতেছে, যেতে পারছে, এবং সাইড দিয়ে ধরুন এরকম খোলা জায়গা, হ্যাঁ, সাইড দিয়ে অসংখ্য ঢোকার জায়গা, সো এগুলাতে খুব ফ্লেক্সিবল আর কি, মানুষজন ইজিলি এখানে ঢোকে বের হয়ে যায়। এখানে তারা কখনো স্পোর্টস এর আয়োজন করে, কখনো অনুষ্ঠানের ইজিলি আয়োজন করে, অ্যাক্সেসিবল। হ্যাঁ, যা ইচ্ছা তাই করে। কিন্তু যখন আপনি এই জিনিসটারে একদম রেইনফোর্স কনক্রিট স্টিল দিয়ে বানায় ফেললেন, তাহলে এটা তো দুর্গর মতো হয়ে গেল, এখানে আর মানুষজন কি করতে পারছে না, সহজে ইজিলি ঢুকতে পারে অ্যাক্সেসিবল না। হচ্ছে না। হ্যাঁ, ইজিলি, তাহলে ফ্লেক্সিবিলিটিটা নাই। এন্ড এটা আরেকটা জিনিস করেছে স্যার, খেয়াল করুন, ব্রাইট লাইট ফর নাইট টাইম হুম, ম্যাচেস। এটা হ্যাঁ, সুবিধা করছে। ব্রাইট লাইট ফর দা নাইট টাইম ম্যাচেস এর জন্য তৈরি করছে, মানে হচ্ছে অনেক জোরালো আলো ইউজ করে আর কি রাত্রে। তো এটা হয়তো ওরা ইঙ্গিত দিচ্ছে যে পাখি টাখির সমস্যা হয়, কিন্তু ডিরেক্টলি বলে নাই, বাট ব্রাইট লাইটের কথা বলেছে। জি আর কি কি নেগেটিভ আর সাইডের কথা একটা আমরা হচ্ছে পড়লাম? নট অ্যাক্সেসিবল টু দ্য পাবলিক, জেনারেল পাবলিক, মানে দিস ফ্যাক্টরস এখান থেকে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট আমার কাছে এক্সেসিবল, এটা যে মনে হচ্ছে আর কি। এক্সেসিবল টু দ্য জেনারেল পাবলিক, হ্যাঁ, এটাও যে ফ্লেক্সিবিলিটি লসের সাথে মনে হয় কিছুটা মিলে যাচ্ছে, মিল ওইটারই আছে। বোধহয় এক্সটেন্ড করে ওরা বললো। রিকোয়ার মোর এনার্জি বলতে কি বোঝাচ্ছে সারোয়ার, শোয়েব, তোমাদের কি মনে হয়? মানে সবাই হচ্ছে সবাই এনার্জি এখানে এটা রান করা তো অনেক এনার্জি প্রয়োজন, যেমন হচ্ছে স্যার যেহেতু এখানে ব্রাইট লাইটের দরকার, সুতরাং এখানে অনেকগুলো এনার্জি, অনেক ইলেকট্রিসিটির বেশি কথা এনার্জি দরকার। ইঙ্গিতটা দিচ্ছে, ইলেকট্রিসিটি তাই না? বা ইলেকট্রিসিটির কথা হ্যাঁ বলছে, ওই জাতীয় কিছু। বা জেনারেটর চালাতে হয়। হ্যাঁ হ্যাঁ কন্ট্রিবিউট টু আরবান হিট, আমাদের তো আরবান হিট অফিসার আছে, তাই না? তো আরবান হিটের জন্য দায়ী হচ্ছে এই স্টেডিয়াম গুলা। আরবান হিট মানে শহরগুলো কিন্তু অন্যান্য জায়গার তুলনায় বেশি উত্তপ্ত থাকে, এবং জি এটার একটা কারণ হচ্ছে আমাদের স্টেডিয়াম গুলো। এই জন্য মিরপুর এলাকা বেশি গরম বোধহয় থাকে। মিরপুরে কে কে আছেন? আপনাদের এলাকায় কি গরম বেশি পড়ে? শীত কম পড়ছে এবার মিরপুরে? স্যার প্রচুর শীত ছিল স্যার মিরপুরে। মিরপুরে শীত পড়ছে কেন? আপনাদের এখানে স্টেডিয়াম আছে। স্টেডিয়াম তো স্যার এটা আর এমপি থিয়েটার না স্যার, এই জন্য তো। আচ্ছা, ওকে, সো এইগুলো হচ্ছে আমরা খারাপ দিকের কথা পড়লাম, সবাই একটু খেয়াল করুন যে এই কয়েকটা আমরা নেগেটিভ সাইডের কথা পড়েছি 20th সেঞ্চুরি। সবাই একটু তাকান, কল্পনা করেন আপনি ফাইনাল এক্সামে আছেন, আপনি যখন পড়ছেন আপনি নেগেটিভ সাইড গুলোকে খেয়াল করুন। এবার আপনাকে ম্যাচ করতে হবে,
সো একটু খেয়াল করে যান, ফাইনাল এক্সাম দিচ্ছেন কিন্তু। আরবান হিট, মোর এনার্জি, নট অ্যাক্সেসিবল টু জেনারেল পাবলিক, ফ্লেক্সিবল না, স্টিল এবং Flexible. রেইনফোর্স কনক্রিট দিয়ে বানাচ্ছে, ব্রাইট লাইট আছে। এবার সার্ভার আপনাকে জি সহ সবাইকে এবার আমি মিউট করে দিব, কারণ আমি চ্যাট বক্সটা ওপেন করে দিব। ঠিক এবার আছে আমি আপনাদের কাছ থেকে দেখব কোনটা কোনটা কার কার মনে হচ্ছে অ্যান্সার হতে পারে। আমি সব অপশন বলছি, আপনারা অপশনস গুলোর দিকে দেখুন। দেখে অপশনস গুলোর মধ্যে থেকে, আচ্ছা আমি প্যাসেজটাও রাখছি আপনাদের দৃষ্টিগোচর করে। আমি অপশনস গুলো বলবো, আপনারা অপশনস গুলোকে প্রসেস অফ এলিমিনেশনে বাদ দেন। আগে কারেক্ট অ্যান্সার না খুঁজে আগে রং অ্যান্সার গুলো বাদ দেন। রং অ্যান্সার গুলো বাদ দিলে কারেক্ট অ্যান্সার গুলো বের হয়ে আসবে। প্রথম অপশন, দে আর লেস ইমাজিনেটিভলি ডিজাইন, তাদের ডিজাইনে ইমাজিনেশন বা কল্পনার ব্যবহার কম। 2, দে আর লেস স্পেশাস, এখানে জায়গা কম আছে। 3, দে আর লেস কনভিনিয়েন্ট লোকেশনস, দে আর ইন লেস কনভিনিয়েন্ট লোকেশন, তারা যে লোকেশন আছে সেগুলো খুব বেশি কনভিনিয়েন্ট না। ডি, দে আর লেস ভার্সেটাইল, তারা খুব বেশি ভার্সেটাইল নয়। ভার্সেটাইল মানে এমন কিছু যেটা অনেক কাজে ইউজ করা যায়। ই, দে আর মেড অফ লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস, তারা যে ম্যাটেরিয়াল বা উপাদান দিয়ে তৈরি সেগুলো খুব বেশি ডিউরেবল নয়। প্রসেস অফ এলিমিনেশনে ভাবুন 15 সেকেন্ড, কারেক্ট অ্যান্সার, সম্ভাব্য কারেক্ট অ্যান্সার দুটোকে চুজ করুন। চ্যাট বক্সটা ওপেন করতে যাচ্ছি 10 সেকেন্ডের মধ্যে। আপনারা সময় পাবেন 30 সেকেন্ড অ্যান্সারগুলোকে শেয়ার করার জন্য। দেখা যাক কে কে মাল্টিপল চয়েসে আজকে প্রথম রাউন্ডে ভালো করতে পারছেন। চ্যাট বক্স ওপেন হচ্ছে এখন। ইয়াসিন, জি পেলা কোথায় তুমি? এখন পর্যন্ত মোটামুটি কোনো অ্যান্সার বাদ যায়নি, এ বি সি ডি ই সবগুলো আসছে একবার করে। ভেরি গুড, সময় প্রায় শেষ। আমি দা শেষ করুন সবাই। আর 5, 4, 3, 2, 1। ঠিক আছে। আচ্ছা, আপনারা আনমিউট করতে পারবেন এবং আপনাদের চ্যাট অপশনটা অফ করছি। ওকে, আমাকে অ্যান্সারটা ব্যাখ্যা করার আগে সবাই আমাকে একটু বলেন যে আপনারা এরকম কনফিউজড হয়ে আন্দোলন শুরু করে দিলেন কেন? সব অ্যান্সার আসছে সবার কাছ থেকে, সিরিয়াসলি কাহিনী কি? স্যার এটা বাসায় যখন করতেছিলাম তখনও মানে বুঝতেছিলাম না এরকম। কিন্তু আজকে এটা সলভ করলেন, এটা একটু উপকারী হলো। স্যার এটা প্রসেস অফ এলিমিনেশন দিয়ে আগাইলে সবচেয়ে ভালো হয়, এ বি আর ই বাদ চলে যায়, সি ডি থাকে আনসার। কিন্তু অপশনে আমি যখন চ্যাট দেখতেছিলাম অ্যাবসলিউটলি সবগুলো অপশন আসছে আপনাদের, মানে ঘুরে ফিরে সবাই সবগুলো অপশন দিয়েছেন। ওকে, আমি প্রথমে এটা আপনাদের দিকে তাকাই এবং প্রথমে বলি সবার আগে কোনটাকে অবভিয়াসলি বাদ দিতে পারবেন বলে মনে করতেছেন, কোনটাকে নিশ্চিতভাবে বাদ স্যার দেওয়া যায়? সবাই ই একটা স্যার, করে বলেন। নাম্বার স্যার, ই ই স্যার। নাম্বার স্যার। ই তো স্টিল এবং রেইনফোর্স কনক্রিট দেখে অনেকে এটা অ্যান্সার দিছে। বি স্যার, বি। লেস ওয়েট ওয়েট বলছি ওয়েট স্যার, ওয়েট ওয়েট ওয়েট, ইটা হ্যাঁ স্যার, আসলেই লেস বাদ যাবে। ডিউরেবল, লেস লেস ডাউরেবল লেস হ্যাঁ, ডিউরেবল। ই আসলেই বাদ যাবে, কারণ আপনারা বাদ যাবে। লেসটা দেখেন নাই। জি এইটাই ট্র্যাপ ছিল, এই ট্র্যাপটাকে আপনারা খেয়াল করতে পারবেন নেক্সট টাইম থেকে? লেস দেয়া আছে, লেস। ইনশাল্লাহ স্যার। কারেক্ট অ্যান্সারটা ইম্পর্টেন্ট না, এই ট্র্যাপ গুলা বেশি ইম্পর্টেন্ট। ক্লাসে আমরা ট্র্যাপ আইডেন্টিফিকেশনটাই কিন্তু শিখতেছি, স্যার এখানে লেস পাঁচটা কথাটা। পাঁচটা কোশ্চেনে লেস আছে। আচ্ছা, প্রথমে খেয়াল করুন, আপনি ডিউরেবল দেখে স্টিল এবং রেইনফরেস্টের সাথে রেইনফোর্স কনক্রিটের সাথে মিলিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যে স্টিল দেখে ডিউরেবল শব্দটার সাথে চোখ আটকে যাবে এটা এক্সামিনাররা জানে, তাই একটু ছোট্ট করে লেজ ঢুকাই দিছে। তো লেজ খেয়াল করতে হবে। ই নিশ্চিত ভাবে হবে না, কারণ আপনি জানেন এগুলো ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে স্টিল এবং রেইনফোর্স, ডিউরেবল, টেকসই। ই হচ্ছে না। এর পরে কোনটা অবভিয়াস বাদ যাবে বলেন, বি বাদ দেওয়ার মতো? বি স্যার, বি। এখানে জায়গা বি, কম, বললেনই। বি, কেন জায়গা বি কম? একদম মাস্ট বাদ যাবে।
জায়গা কম এরকম কোনো কথা বলে নেই? জায়গা বেশি আছে নাকি ওদের? ও জায়গা নিয়ে কিছু বলে নাই? এরিয়ার কথা বলেছে। জায়গা নিয়ে তো এই কোনো ধরনের বলে কথাই নাই তো বলেনি। ভাই। এর ব্যাপারে এটা কিছু কারণ বলে ওই যে নাই। জায়গা বেশি এখানে সারাউন্ডিং বলতেছে একটু বলেছে, সারাউন্ডেড বাই টু দ্য পার্কিং একটু জেনারেল লট। বলেছে। পাবলিক সবাই একটু বি খেয়াল তো করুন, হওয়ার একটু কথা। বলেছে, একটু খেয়াল করুন। এই যে এখানে বলেছে সারাউন্ডেড বাই পার্কিং লটস, চারপাশে এটার পার্কিং লট আছে। আর এটা হচ্ছে একটা ইঙ্গিত যে এখানে জায়গা আসলে আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যতগুলো আপনি অপশনস পড়লেন, দেখেন কোনোটার সাথে কি জায়গা কম এই কথাটার সিনোনিম কোনোটার সাথে ম্যাচ করে কিনা। ফ্লেক্সিবিলিটি নাই, ব্রাইট লাইট, পাবলিক অ্যাক্সেস করতে পারে না, মোড এনার্জি, আরবান হিট, কোনোটা কি জায়গা নিয়ে বলেছে? রাইট? না জায়গা স্যার, তাহলে না স্যার, নট গিভেন। বাদ। জায়গা তাহলে নট গিভেন না? রাইট? জি নট স্যার, জি গিভেনটা বাদ যাবে, নট গিভেনটা বাদ কি যাবে, হবে? বাদ যাবে। বাদ। বি বাদ। এইটুকুতে আপনারা যদি নেক্সট টাইম আসতে পারেন, অ্যান্সার যদি আপনাদের ভুলও হয়, এই আপনার প্রসেস অফ এলিমিনেশনে যদি আগাতে থাকেন আপনারা তাহলে ইমপ্রুভ করতেছেন আসলে, এবং সামনেই আপনারা মাল্টিপল চয়েসে ভালো করবেন। ইমপ্রুভমেন্ট মানে সবসময় এটাই না যে স্কোর বেশি আসতে থাকবে, কারণ আপনি এখনো লার্নিং প্রসেস আছেন, ট্রেনিং প্রসেসে আছেন। দেখেন আপনি জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা। যারা যারা এই দুটো করতে পেরেছেন আপনারা আগাচ্ছেন, রাইট? যারা যারা করতে পারেনি আমরা দেখে রাখলাম, পরবর্তীতে আমরা করব না। এবার বাকি তিনটার মধ্যে একটাকে আমি বাদ দিয়ে দিতে পারবো, কারণ এটা নট গিভেন। কোনটা বলেন তো? হ্যাঁ, এ হচ্ছে নট গিভেন। ইমাজিনেটিভলি ডিজাইনে হ্যাঁ, ইমাজিনেশন বলেন নাই, এই রিলেটেড কথা কোনো বলে নাই, বলেন। ইমাজিনেশনের কথা বলেনি। বুঝলে অ্যান্সার তাহলে কি? সিডি। সিডি স্যার। হ্যাঁ, তুমি ঠিকই কথা বলেছো। প্রসেস অফ এলিমিনেশনে আগালেই এটার অ্যান্সারটা ধরাটা সবচেয়ে ইজি। নাও কেন সি এবং কেন ডি? সিটা কেন, কে ব্যাখ্যা করবে? সবাই সিটার কথা কোথায় বলেছে? আমি ব্যাখ্যা এটা করি। যে কনভিনিয়েন্ট না, এটা কোথায় বলেছে? many Many such stadiums are are situated in urban suburban areas. আরবান আরবান, এরিয়াসের কারণে সি আর লেস বি। না না, not সাবারবান be as এরিয়া না, accessible এটার to জন্য। the general. এক্স্যাক্টলি, ফাহমিদা ঠিক কথা বলেছেন। নট এক্সেসিবল টু দ্য জেনারেল পাবলিক স্যার মানে হচ্ছে এখানে কনভিনিয়েন্ট না। বলেছিল যে ও হ্যাঁ হ্যাঁ এটা accessible to the general public. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে সোমা, গুড জব। আচ্ছা, তো এই জন্য এটার জন্য আমাদের আনসার হচ্ছে সি। আর ডিটা কেন লেস ভার্সেটাইল? এটার কারণ ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট। এই যে বলেছিল না, Flexibility was lost. ফ্লেক্সিবিলিটি Flexibility ওয়াজ কথা লস্ট, বলছে। কারণ এটার রেইনফোর্স কনক্রিট দিয়ে তৈরি, মানে অনেক কাজে এটাকে এখন আর ইউজ করা যায় না। যেমন ক্রিকেট স্টেডিয়ামে এখন আর ফুটবল খেলা যায় না, আপনারা জানেন তো জিনিসটা, তাই না? আপনার কি কারো কি মনে আছে? এখানে তো স্যার বলা আছে স্যার, বলেন। ডিজাইন ফর স্পোর্টিং ইউজ অনলি। অনলি, ইয়েস, কারেক্ট, ভেরি গুড। তো এটা শুধুমাত্র পরের অংশে যেটা দিয়েছে যে এটা শুধুমাত্র স্পোর্টিং ইউজ অনলি, এটা আমাদের আসলে মার্ক করা দরকার ছিল, আমরা এটাকে মার্ক করিনি, এটা ভুল হয়েছে। বাট ওই যে ফ্লেক্সিবিলিটি ওয়াজ লস্ট, এটা দিয়ে এখানে বোঝাচ্ছে শুধুমাত্র স্পোর্টিং ইউজ অনলি। যে এমন কি বর্তমানে স্টেডিয়ামগুলি এমন অবস্থা, এগুলো এক স্পোর্টের জন্য থাকলে অন্য স্পোর্টে ইউজ করা যায় না। যেমন ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলা যায় না, ফুটবল স্টেডিয়ামে ক্রিকেট খেলা যায় না। আপনারা কেউ কি জানেন বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ ক্রিকেটটা কোন স্টেডিয়ামে খেলা হয়েছিল? বঙ্গবন্ধু ফুটবল এখন স্টেডিয়াম স্যার। যেটা ফুটবল ফুটবল স্টেডিয়াম স্টেডিয়াম, সেখানে এখন যেটা ফুটবল স্টেডিয়াম। এবং ক্রিকেট পিচে রীতিমতো হচ্ছে কোদাল দিয়ে কুবিয়ে তারপর হচ্ছে ফুটবল মাঠ বানানো হয়েছিল। এটা এটা ওই সময় 2002 সালে খুবই আলোচনার মধ্যে ছিল যে ফুটবল আর ক্রিকেট যে কর্তৃপক্ষ আর কি, বাফুফে এবং বিসিসি, কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নাম কি, বিসিবি, বাফুফে আর বিসিবির মধ্যে বিসিসি স্যার। দুনিয়ার ধুন্ধুমার হয়েছে ওই সময়। খুবই কাদা ছড়াছড়ি হয়েছে যে ওরা কেউই ছাড়বে না, ফুটবল স্টেডিয়ামটা ছাড়বে না। সো এনিওয়ে, সো এইভাবে আমাদের অ্যান্সারটা চলে আসলো। তো এটার মাধ্যমে আমরা অ্যান্সারটা দেখলাম। এখন এটার সাথে প্যারালাল আমি আরেকটা করাতে চাচ্ছি, এটার পরেরটার বদলে এটার পরেরটা আমি দেখিয়ে দেবো, কিন্তু প্যারালালি যেহেতু আমাদের ডিরেক্টলি লোকেশন দেখাচ্ছে, আমি আপনাদের একটু টেস্টের মতো করে দেখাতে চাচ্ছি। আবার ওই যে প্রথমে যে প্যাসেজটা কথা বলেছিল একজন স্টুডেন্ট, 88 না 89 নাম্বার পেজে বোধহয় আছে, ওইটা আমরা একটু দেখবো। ওইখানেও এরকম ডিরেক্টলি বলা আছে। কত নাম্বার জানো? টেস্ট 4-এ 87
এই যে এটা। হুম। এখন আপনারা তো এইমাত্র একটা করলেন, একই রকম মাল্টিপল চয়েস আরেক জায়গা থেকে আপনারা করতে পারবেন কিনা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আসুন দেখি, এবার আমরা যেটা করতে যাচ্ছি, আমি আপনাদেরকে পেজ নাম্বার সহ কোশ্চেন নাম্বার বলছি। এটা হচ্ছে টেস্ট 4 এর প্যাসেজ 2, টেস্ট 4 কেমনি 17, টেস্ট 4 এর প্যাসেজ 2, কোশ্চেনটা আছে 88 নাম্বার পেজে। এটাও একটা মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার। টেস্ট 4 প্যাসেজ 2। একই রকম প্রশ্ন 23-24। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখে নিই, তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়েছিলাম সি আর ডি, রাইট? তাহলে আমাদের অ্যান্সার পেপার যেটা আছে, অ্যান্সার পেপারে গিয়ে আমরা 23-24 অ্যান্সারটা কিভাবে লিখবো? ধরুন এরকম লেখা আছে 23-24। 23-24 যদি আপনি সি এবং ডি লিখে দেন, আপনার অ্যান্সার কারেক্ট। যদি আপনি ডি এবং সি লেখেন, তাহলেও অ্যান্সার কারেক্ট। এটার মানে হচ্ছে এই অ্যান্সার গুলোকে এনি অর্ডারে দেয়া যায়, মানে যেভাবে ইচ্ছা আগে পরে করে দেয়া যায় আসলে। ওকে, সো এইভাবে দিলেও চলবে। আপনি যদি একটা ভুল করেন তাহলে আপনি জাস্ট একটার স্কোরই আপনার কাটা যাবে, দ্বিতীয়টার স্কোর আপনি পেয়ে যাবেন। এবার আমরা এটাকে সলভ করব, কারণ এটা ডিরেক্টলি বলে দেওয়া আছে কোন প্যারাগ্রাফে এটার অ্যান্সারটা আছে। সো প্রশ্নটা সবাই একটু খেয়াল করুন। আপনাদের মধ্যে কারা কারা যেন হাত তুলেছিলেন? মুস্তাফিজ হাত তুলেছেন। মুস্তাফিজ আনমিউট করুন, একটু প্রশ্নটা পড়ে ফেলুন কি লেখা আছে। ও সরি মুস্তাফিজ, আমি আনমিউট করতে দিচ্ছি। হ্যাঁ মুস্তাফিজ পড়ুন। Which আসসালামু two? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পড়ুন which two? Okay. Which two of the following statement does the writer make about literacy rate in section B? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, ভালো মতো পড়তে হবে, লিটারেসি রেটের ব্যাপারে রাইটার কোন দুটো মন্তব্য করেছে সেকশন বি তে। তো আমরা যেন প্রশ্নটা ভালো করে না পড়ে সেকশন বি তে আগে না যাই। হ্যাঁ, ঠিক আছে মুস্তাফিজ, মনে থাকবে? জি তো স্যার। আমরা এখন হচ্ছে, আমরা কি অপশন পড়বো আগে? এই অপশনগুলা নো স্যার। না পড়বো না, কারেক্ট, এগুলো আমরা পড়বো না, আমরা আগে চলে যাব প্যারাগ্রাফ বি তে। তো মুস্তাফিজ থাকো আমার সাথে, আমরা চলো একটু প্যারাগ্রাফ বি তে যাই। এই যে প্যারাগ্রাফ বি, দেখো খুব একটা বড় না। বাংলাদেশের সিনেমাতে একটা বড় সংখ্যক গান আছে দাইমা নিয়ে। তোমরা কি শুনছো কেউ দাইমা রিলেটেড গান? শোনে কেউ? স্যার আরো অনেক আগের মনে নাকি স্যার? ওই যে আমার আমার মানে রাস্তার পাশে গানটা বাজতেছে, দাইমা দাইমা গো বলে কানাকাটি করতেছে। তারা তোমাদেরকে শোনাবো একটু পরে। এনিওয়ে মুস্তাফিজ পড়ো। অ্যাজ পড়ো পড়ো, কি নাম এটা বলো। স্যার অ্যাজ ওজিল ভাই স্যার। ওজিল ভাই না? এ কি ফুটবলার ওজিল ভাই? বলো, অ্যাজ ওজিল ভাই এক্সপ্লেইনড। ওকে স্যার। As Ozil Bhai explained, education help us. অগিলবি কিন্তু আমরা ওজিল ভাই পড়বো আজকে। আজকে ওজিল ভাই পড়বো, মজা লাগতেছে। বলো ওজিল ভাই এক্সপ্লেইন, তারপর এডুকেশন Education help us to work more productivity, invent better technology, and earn more. Surely it must be critical for economic growth. আচ্ছা এই পর্যন্ত থামো, কারণ বাট আছে, রাইট? তো যখনই তুমি জি। কোনো স্টেটমেন্টের পরে বাট দেখবা, বুঝবা এইটা আসলে সত্য না, এখন নিশ্চয়ই এর বিপরীত কোনো একটা কথা বলতে যাচ্ছে। সো জি স্যার। অগিলভি বলেছিল যে এডুকেশন আমাদেরকে আরো প্রোডাক্টিভলি কাজ করতে সাহায্য করে এবং বেটার টেকনোলজি আবিষ্কার করতে সাহায্য করে যদি আমাদের এডুকেশন থাকে, এবং আর্ন করতে বেশি সাহায্য করে। শিওরলি ইট মাস্ট বি ক্রিটিক্যাল, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ফর ইকোনমিক গ্রোথ। প্রশ্ন করতেছে, তাহলে এটা কি আসলে ইকোনমিক গ্রোথের জন্য ইম্পর্টেন্ট? কারণ এটা তো আসলে ভালো হওয়ারই কথা।
বাট বলতেছে, বাট বলার পর কি বলছে দেখো, ইফ ইউ লুক ব্যাক, But if you look back through history, there is no evidence that having a high literacy rate made a country industrial earlier. ইন্ডাস্ট্রিয়ালাইজ আর্লিয়ার। হ্যাঁ, তারপর পড়তে থাকো একসাথে আমরা মিনিং করি, চলো এবার। Between between 1600 and 1600 and 1900, England had only mediocre mediocre literacy rate by rate European standards. yet Yet, থামবো স্যার। না পড়তে থাকো, আমরা পুরোটা পড়ে ফেলি। আমি তোমাদেরকে যেটা বলি আর কি, যে রিডিং সেন্সটা গ্রো করো, ওভারঅল পড়ে মিনিং করার চেষ্টা করবে, লাইন বাই লাইন না। হ্যাঁ, Okay, তারপর sir. বলো। Yet its economic grew fast, and it was the first country to during ইন্ডাস্ট্রিয়ালাইজ yes, during this period, Germany and স্ক্যান্ডিনেভিয়া Scandinavia had excellent literacy rate, but their economics grew slowly and they industrialized late. Modern cross-country analysis have also suggested to find evidence struggle to find evidence that education causes economic growth, even though there is a plenty to evidence that increase education, she adds. না জানা কারো কোনো শব্দ আছে কিনা সবাই একটু দেখুন, তারপর আমরা সবাই মিলে এটার ওভারঅল মিনিংটা বা জিস্ট আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে কাজ করব। আমি সবাইকে আনমিউট করতে দিয়েছি। ক্রস কান্ট্রি মানে কি, এবার আশেপাশের দেশ নাকি? ক্রস কান্ট্রি অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে মাল্টি ন্যাশনাল অ্যানালাইসিস। মাল্টি ন্যাশনাল মানে হচ্ছে ক্রস কান্ট্রি, বিভিন্ন দেশে অ্যানালাইসিস করা হয়েছে, ইন্টারন্যাশনাল স্টাডি করা হয়েছে, গ্লোবাল অ্যানালাইসিস। অ্যানালাইসিস কারেক্ট। আর কোনো শব্দ আছে না জানা এখানে দেখো তো, ভাইয়া তারপর আমরা ওভারঅল এতদিন তো আলোচনা করব। এতদিন তো ক্রিটিক্যাল জেনে আসছে, যেগুলো মানে খুব খারাপ একটা অবস্থা, খারাপ কিন্তু এটা তো কিছু গুরুত্বপূর্ণ নট অবস্থা। নেসেসারি, সব সময় না, ক্রিটিক্যালের কয়েকটা মানে ইংরেজিতে দেখবা যে যখন তুমি রিডিং গুলো করবা দেখবা যে বিভিন্ন শব্দের সিচুয়েশন ওয়াইজ মিনিং আলাদা আলাদা হয়। যেমন স্পিচ কথাটার মানে কি, স্পিচ মানে হচ্ছে বক্তব্য। বক্তব্য বা মুখের কথা, তাই না? স্পিচ মানে ভাষণ হয়, স্পিচ মানে হচ্ছে তোমার বকাঝকা দেয়া হয়, স্পিচ মানে হচ্ছে সাজেশন দেয়া হয়, অনেক অনেক ধরনের মিনিং আসে এরকম আর কি। তো আর মেডিকোর অর্থ কি? মিডিওকর, খুব সুন্দর একটা শব্দ। মিডিওকর মানে হচ্ছে মিডিয়াম, মাঝারি, মানে মাঝারি। খুব ভালো না, হ্যাঁ খুব ভালো না, একটা মাঝারি, এভারেজ। হ্যাঁ, মিডিওকর হচ্ছে এভারেজের সিনোনিম, মিডিওকর। আর কিছু ওগেলভিয়া, ওটা প্রথম ওয়ার্ডটা মানুষের নাম। নাম, প্রপার নাউন। কেন বুঝলা প্রপার নাউন? কিভাবে বুঝলা তোমরা? তোমাদেরকে কে বলছে প্রথম এটা? অক্ষর বড় হাতের, প্রথম অক্ষর এক্সপ্লেইন বড় লেখা হাতের। আছে পরে, স্যার প্রথম অক্ষর বড় হাতের। দুটোই ঠিক ব্যাখ্যা, যে পরে পরে বারবার আছে। এক্সপ্লেইন আছে আর আর এটা কোটেশন হচ্ছে করা আছে প্রথম পরের অক্ষরটা লাইনে। বড় হাতের, প্রথম অক্ষর বড় হাতের। ওকে, নাও এবার আমরা হচ্ছে ওভারঅল আলোচনায় যাব, ঠিক আছে? এটাকে আমি বলি যে তোমরা যখন প্যাসেজ পড়ছো বা কিছুটা অংশ পড়ে ওভারঅল ভাবার চিন্তা করবো যে ওভারঅল এখানে মেসেজটা কি দিয়েছে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এখান থেকে তোমরা কি বুঝতে পারলা? এডুকেশন ইন্ডাস্ট্রিয়ালাইজ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ নাকি না? না না স্যার। না স্যার। না, কিন্তু প্রথম লাইনে কিন্তু বলছিল হ্যাঁ, রাইট? ম্যাচটা দেখছো, রাইট? বাট প্রথম লাইনে বাট হ্যাঁ, দিয়ে প্রথম উল্টা লাইনে দিছে। বলে তারপর পরের লাইনে উল্টাই দিল। তাহলে এরকম বাটপারি মির্জাফরি ওরা কিন্তু প্রায়ই করবে। তো আমরা কি এই জায়গায় অজ্ঞান হয়ে যাবো প্যাসেজে গিয়ে যে পরের অংশ আর পড়বো না? না, আমরা যেন এই জিনিসটাকে খেয়াল করি যে প্রথম লাইনে যেটা ওরা বলছে সেটাই ওদের মনের কথা না আসলে তোমাকে আরেকটু কথা মনোযোগ দিয়ে ওদের শুনতে হবে, তাহলে তোমরা ওর অ্যাকচুয়ালি মানে প্যাসেজটার হৃদয়ের কথাটা তুমি আসলে বুঝতে পারবা। এখানে ওরা উদাহরণ দিয়েছে কয়েকটা দেশের, ইংল্যান্ড, জার্মানি এবং স্ক্যান্ডিনেভিয়া। তুলনাটা কি করেছে তোমরা কি বলতে পারবা? তুলনাটা ইংল্যান্ডের হচ্ছে বলো বলো সারওয়ার বলো। জার্মানি আর স্ক্যান্ডিনেভিয়া, স্ক্যান্ডিনেভিয়া, জি। ওরা হচ্ছে মানে ওদের এক্সিলেন্ট লিটারেসি রেট, মানে শিক্ষারতার হার খুব এক্সিলেন্ট ছিল, কিন্তু ওদের 1690 ইকোনমিক গ্রোথ ছিল ডাউনওয়ার্ড বা ডিক্লাইন। আর ইংল্যান্ড? জি, আর আর ইংল্যান্ডে ইংল্যান্ডে হচ্ছে মানে ইকোনমিক
খুবই গ্রোথ মানে ভালো ছিল, ফাস্ট হয়েছিল এবং এটা ইন্ডাস্ট্রিয়ালাইজও করা হয়েছিল আগে। জি জি লিটারেসি জি মাঝারি মানের, কিন্তু তাদের লিটারেসি ইন্ডাস্ট্রিয়ালাইজ লাইক ফার্স্ট হয়েছে। অ্যাভারেজ মাঝারি ছিল। মানের, কিন্তু ইংরেজরা ইকোনমিকটা পড়াশোনা বেশি করতো ছিল না। 1600 থেকে 1900-এর ভিতরে। তাহলে আমাদের কি পড়াশোনা করা উচিত না উচিত না বলো, তোমরা যদি টাকা পয়সা কামাই করতে চাও? পড়াশোনা বাদ দেওয়া উচিত। দরকার নাই স্যার, এত দরকার বেশি নাই। স্যার এখন তো পড়াশোনা করে করে কি লাভ? ফেলছি, এখানে আর তো লাভ পড়তে নেই। হবে, লেট স্যার হয়ে লাস্ট গেছে। পথে এসে ছেড়ে ছেড়ে দেওয়াটা লস হয়ে এখন যাবে। স্যার এতটুকু আয়সা এটা জানতে কাজে পারছি লাগা যে উচিত। পড়ালেখার দরকার নেই। লাস্টের সেন্টেন্সটাকে তোমরা একটু খেয়াল করো, মডার্ন ক্রস কান্ট্রি অ্যানালাইসিস হ্যাভ অলসো স্ট্রাগল টু ফাইন্ড, এই কথাটার মানে কি? স্ট্রাগল টু ফাইন্ড খুবই এভিডেন্স চেষ্টা করতেছে, নেগেটিভ একটা অর্থ তারা বলেছে। খুবই evidence চেষ্টা করে এভিডেন্স পাইছে আর কি। না, এই এভিডেন্স স্ট্রাগল পাওয়ার মানে চেষ্টা চেষ্টা করতেছে না, স্যার। এই করতেছে, স্ট্রাগল মানে নেগেটিভ চেষ্টা বুঝাচ্ছে, না। পায় নাই, পাচ্ছে না। পায় নাই, নেগেটিভ পাচ্ছে একটা মিনিং বুঝাইতেছে। এটা এই নেগেটিভ। সংগ্রাম করা, নিজের সংগ্রাম করে। এই স্ট্রাগল মানে সংগ্রাম করা না, এই স্ট্রাগল মানে হচ্ছে কিছু একটা করতে পারতেছে না। ধরো পারতেছে না। স্ট্রাগল এই শব্দটা সেন্টেন্সটাকে খেয়াল করি আমরা, নেগেটিভ সেন্টেন্স। হি ইজ স্ট্রাগলিং, এই কথাটার দুইটা মিনিং আছে, দুটো মিনিং এটা হতে পারে। কোন মিনিংটা ইউজ করতেছে সেটা বোঝার জন্য আমাদের কনটেক্সট পড়তে হবে, আগে পরের কথাবার্তা সবই পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো হি ইজ স্ট্রাগলিং কথাটার মানে আসলে কি। কারণ হি ইজ স্ট্রাগলিং কথাটার মিনিং দুটো, এক হি ইজ ট্রাইং, দুই হি ইজ, আনসাকসেসফুল। হ্যাঁ, হি ইজ ফেসিং প্রবলেম, প্রবলেমস। ডিফিকাল্টিস। ডিফিকাল্টিস, হ্যাঁ প্রবলেমস, ডিফিকাল্টিসটা বেটার শোনা, হ্যাঁ The challenges. এই তো, মানে তোমরা সিনোনিম দিয়ে তো আমার চোখে পানি নিয়ে আসতেছো, তোমাদের ভোকাবুলারি দেখে আমার একটু ভয় লাগতেছে। ডিমান্ডিংও হবে তাহলে। আহ সারার, শাবাশ শাবাশ, কি আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আচ্ছা, খুব ভালো হচ্ছে। এই হচ্ছে ওভারঅল কাহিনী। তো দেখো, কোশ্চেন অ্যান্সার করাটা ইম্পর্টেন্ট না, কোশ্চেন অ্যান্সারটা তোমাদের সবসময় এই প্যাসেজ থেকে সলভ করাটা এই মুহূর্তে তোমাদের সবসময় মনে রাখবে, এটা সেকেন্ডারি টার্গেট। ফার্স্ট টার্গেট হচ্ছে তোমাদের রিডিং এর এবিলিটিটা ইমপ্রুভ করা। ইতিমধ্যেই দেখো তোমাদের অনেকের ভোকাবুলারি চমৎকার হয়ে যাচ্ছে, কিন্তু জি হ্যাঁ স্যার, এটা অনেক কিভাবে জানতেছি, হচ্ছে, আমি তো এটা কিভাবে মানে হইতেছে? খুবই সারোয়ার, তুমি কি ভোকাবুলারি ডিকশনারি মুখস্থ করতেছো কোনো? না স্যার, আমি ওই মানে যেটা জানি না ওটা আর কি নোট ডাউন করে রাখি নোটবুকে। এক্স্যাক্টলি, এইটা স্যার হচ্ছে প্রসেস। আপনার সেন্টেন্স দিয়ে অনেক আর্টিকেল সহজ। গুলো, স্যার আপনার আর্টিকেল গুলো পড়ে ওখানে অনেক ভোকাবুলারি আছে যেগুলো আমাদের জানা নাই, এগুলো ইমপ্রুভ করলেও অনেক হয়ে যাচ্ছে। এই তো এই তো এই তো এই তো এই জিনিসটাই তো বোঝানোর একদিক দিয়ে চেষ্টা মজাও করতেছি। লাগতেছে, আবার অনেক কিছু ওটা পারতেওছি কিন্তু না। নলেজের জন্য ভালো, রাইট? কমন কিছু জি। সেন্স সম্পর্কে তোমাদের জানা যায়। বাংলাদেশের সাথে আমি সবগুলারই কনটেক্সটে একটু কানেক্ট করার চেষ্টা করেছি, আর উদ্দেশ্য ছিল এটা যে তোমাদের ভোকাবুলারি গুলোর সাথে একটু পরিচিত করা। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড ফ্রম ইউ অ্যাকচুয়ালি। এই কথা বলতে বলতে আমার আবারও চোখে পানি চলে আসতেছে, চলো আমরা তার একটু সলভ করতে যাই। তো এনিওয়ে, দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তোমরা যখন প্যাসেজ পড়তেছো তোমরা খেয়াল করবে তোমাদের রিডিং এর ওভারঅল সামারিটা তোমরা ধরতে পারতেছো কিনা, কতটুকু ধরতে পারতেছো, গতকালকের থেকে আজকে কি একটু বেটার ধরতে পারতেছো, তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। স্যার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, গতকালকে আমি একটা পারছি আজকেও একটা পারছি 4টার মধ্যে, না তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে যদি তুমি আমাকে বলতে পারো যে স্যার গতকালকের তুলনায় আজকে আমি প্যাসেজ একটু হলেও ভালো বুঝতে পারতেছি, দ্যাট ইজ ইমপ্রুভমেন্ট, নট দ্য রেজাল্ট, মানে স্কোরটা না এই মুহূর্তে। তো লেটস সি। এইবার আমি তোমাদের সবাইকে আবার মিউট করে দিচ্ছি। কেন মিউট করে দিচ্ছি? কারণ এবার তোমাদের আবার আমি অপশনস দেখাবো, সেখান থেকে তোমরা একটু চ্যাট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমরা যদি সবাই ভুল অ্যান্সার দাও স্টিল আমার কোনো আফসোস নাই, তোমরা খুব সুন্দর করে মোটামুটি প্যাসেজটা ধরতে পারছো, তোমরা অলরেডি আমার কাছে আসলে জিতে গেছো। সো স্টিল লেটস ট্রাই, দেখি আমরা অপশনস গুলোকে একটু দেখি। তো অপশনস গুলোর মধ্যে আছে এ বি সি ডি ই, দুটো এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুটো লিটারেসি রেটের ব্যাপারে সে দুটো স্টেটমেন্ট বলেছে। কোন দুটো? এ, very little research has been done into the link between high literacy rate and improved earning. B, literacy rate in Germany between 1600 and 1900 were very good. C, there is strong evidence that high literacy rate in the modern world result in economic growth. D, England is a good example how high literacy rate helped a country industrialize. E, economic growth can help to improve literacy rate. তোমরা আগাবা প্রসেস অফ এলিমিনেশনে।
কোনগুলোকে তোমরা শিওর জানো অ্যান্সার না, সেগুলোকে বাদ দাও। দুটো অ্যান্সার হয়তো তোমরা পেয়ে যাবে। লেটস সি, চ্যাট বক্স ওপেন করছি, সবাই একটু লেখার চেষ্টা করুন কার কি মনে হয় অ্যান্সার কি হতে পারে। এ বি সি ই, কেউ ডি দেয়নি অ্যান্সার এখন পর্যন্ত। ওকে, এবং টাইম প্রায় শেষ, মোটামুটি এক সেট অ্যান্সারই আমরা দেখতে পাচ্ছি বারবার আসছে। সবচেয়ে জনপ্রিয় অ্যান্সার হচ্ছে এগুলো। ওকে, আবার তোমাদের সবাইকে আনমিউট করতে দিচ্ছি, কারণ আমি এখন জানতে চাই কোনগুলোকে আমরা নিশ্চিতভাবে বাদ দিব। কোনটাকে তোমরা নিশ্চিতভাবে বাদ দিবে বি বলো। আর এ। নাম্বারটা বি কে সবাইকে বাদ দিতে চাচ্ছ? বাদ না দিবা? স্যার, বি হ্যাঁ, তো ডি আছে ডি স্যার। স্যার ডি 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 স্যার ডি দিকে স্যার ডি স্যার ডি বাদ দেব। ডি ডি কে ফর সবাই ঢাকা। বাদ দে। হ্যাঁ, ইংল্যান্ড আসলে গুড এক্সাম্পল না, হাই লিটারেসি রেট, ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছে না। আর তারপরে কোনটা সি বাদ বাদ, দেওয়া যায়? সি কে স্যার স্যার সি কে এ স্যার সি স্যার সি সি কে বাদ বাদ দাও দেব। না স্যার। এ কে বাদ রিসার্চ দেওয়া যেতে পারে, এ রিসার্চ বাদ আসলে দেবো হয়েছে, রিসার্চ এটা যেন বাদ। রিসার্চ আসলে হয়েছে। ইফ ইউ লুক ব্যাক, তারপর হচ্ছে মডার্ন ক্রস কান্ট্রি অ্যানালাইসিস করছে। হ্যাঁ, স্ট্রাগল টু ফাইন্ড এভিডেন্স মানে ওরা রিসার্চ কিন্তু করছে, করে নাই যে সেটা বলা যায় না। পিওর রিসার্চ। হ্যাঁ, আচ্ছা তাহলে আর কোনটাকে বাদ দিব? স্যার সি সি স্যার সি স্যার স্যার স্ট্রং বি, এভিডেন্স এরকম তো আমার তাই কাছে না বি মনে হচ্ছে। হাই সি লিটারেসি রেট যে ইকোনমিক গ্রোথে নিয়ে যায়, এটা তো মিথ্যা কথা, উল্টাটা স্যার, জি স্যার এটা উল্টা রাইট? গ্রোথ বলছে। থাকলে লিটারেসি জি বাড়ছে। স্যার এটা স্যার ওই উল্টা যে বলছে। ক্রস কান্ট্রি যেটা স্ট্রাগল, ওইটা তো স্যার এটার সাথে মিল মনে হচ্ছে। ক্রস কান্ট্রির কি রেজাল্ট পেয়েছে বলো তো দেখি। এখানে স্যার ওই মানে এডুকেশন কজেস ইকোনমিক গ্রোথ, এটা আর হচ্ছে স্ট্রাগল, স্ট্রাগল এটা করছে। পেতে পায় নাই স্যার। ডিফিকাল্টিস ফেস করেছে, এটা পায় নাই। আগের পুরো কথাটা কি প্রমাণ করছে, রাইট? আমি বলেছি না যে এটা স্ট্রাগলিং বলতে কি বোঝাচ্ছে, খারাপ মানে ফেসিং ডিফিকাল্টি না ট্রাইং, সেটা বোঝা যাবে আগের উদাহরণগুলো থেকে। আগের উদাহরণ আমরা স্যার কি পেয়েছি? মডার্ন আমরা ক্রস কান্ট্রি এই লাইনটা একটু কম বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, গুড। কম বোঝা গেছে, এই এই কথাটা আমার পছন্দ হলো। আমরা বলবো না যে আমরা বুঝি নাই, আমরা বলবো কম বুঝেছি, রাইট? তাহলে কি হয়, নেগেটিভ মাইন্ডসেট থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারি। দ্যাটস, আই রিয়েলি লাইক দ্যাট। আমি বুঝাই দিচ্ছি। ক্রস কান্ট্রি অ্যানালাইসিস মানে ইন্টারন্যাশনাল অ্যানালাইসিস, বিভিন্ন দেশের মধ্যে অ্যানালাইসিস করাকে বলে ক্রস কান্ট্রি অ্যানালাইসিস। ক্রস ডিভিশন অ্যানালাইসিস মানে বিভিন্ন ডিভিশনের মধ্যে অ্যানালাইসিস। ক্রস জেন্ডার অ্যানালাইসিস মানে বিভিন্ন জেন্ডারের মধ্যে অ্যানালাইসিস। হুম, ক্রস তো কালচারাল। ক্রস কালচারাল অ্যানালিসিস, তো ঠিক বলেছেন। আর আপনারা যদি দেখেন ওভারঅল এটার দিকে, তাহলে আপনারা দেখতে পেয়েছেন আগের লাইনে আমরা দেখেছি যে জার্মানি, স্ক্যান্ডিনেভিয়া তাদের এক্সিলেন্ট লিটারেসি রেট ছিল, কিন্তু ইকোনমিক গ্রোথ তাদের ভালো দেখায় নাই। ইংল্যান্ডের লিটারেসি রেট খারাপ ছিল, কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালাইজ হয়েছে। তাইলে এডুকেশন যে ইকোনমিক গ্রোথ করে, এটার কি প্রমাণ আমরা পেয়েছি না পাইনি? সোজা পাইনি। আলাপ, স্যার পাইনি। পাইনি। এটাকেই বোঝাচ্ছে স্ট্রাগল টু ফাইন্ড এভিডেন্স, মানে এই এভিডেন্স তারা পায় নাই আসলে। এই কারণে আমাদের সিটা আসলে হবে না। There is not strong evidence that high literacy rate in the modern world result in economic growth. এই জন্য আমাদের সিটা আসলে বাদ গেল। সবাই কি বুঝতে পেরেছি কেন আমরা তিনটাকে বাদ দিলাম? ওকে এভরিওয়ান, হুম হুম কারেক্ট রাইট? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি এবং ই। বিটা আমাদের অ্যান্সার হচ্ছে কারণ জার্মানির কথাটা এটা আসলে সত্য, ওদের হাই লিটারেসি রেট ছিল। ইটা কেন আমাদের অ্যান্সার? লাস্ট লাইন আছে। লাস্ট স্যার লাইন। লাস্টের লাইনে দেওয়া আছে স্যার, there is a plenty of evidence that growth increases education, এই লাইনটা স্যার। শাবাশ, ভেরি গুড। দেবযানী আর রক্স, স্যার সুন্দর হয়েছে। হ্যাঁ, নিয়ামুল বলুন ভাই। নিয়ামুল কি বলতে চাইলেন অজিল না সাকওয়াত? হ্যাঁ, নিয়ামুল বলুন। অজিল অজিল ভাই তো তাহলে মেয়ে বোঝা যাচ্ছে। ওজিল ভাই মেয়ে, হ্যাঁ। গুড। নিয়ামুল হচ্ছে সবচেয়ে ভালো মতো পড়ছে আপনাদের তুলনায়, কারণ সে প্রোনাউন খেয়াল করছে, আর কেউ প্রোনাউন খেয়াল করে নাই। নিয়ামুল হচ্ছে আজকে কফি বিজয়ী, আজকে নিয়ামুল হচ্ছে কফি বিজয়ী। নিয়ামুল কোথায় থাকে?
আমি তো এমনিতে বাড়ি কিশোরগঞ্জ, এখন আমি লালবাগ আছি। লালবাগ মানে কি ঢাকার লালবাগ? জি জি। আচ্ছা, লালবাগে আপনি হচ্ছে যে কোনো কফি দোকানে গিয়ে আমার কথা বলে কফি খেয়ে ফেলবেন, খেয়ে একটু টাকা দিয়ে আসেন, বাট আমার কথা বলেন আর কি। আচ্ছা ঠিক নিয়ামল আছে। ভাইকে অজিল ট্রফি দেওয়া হোক। আচ্ছা, স্যার আপনার কাছে কিটক্যাট পাই? অলিভ অয়েল অলিভ একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কেউ কি কিছু বললা? এখন না নেটওয়ার্ক স্যার, ঠিক হয়ে গেছে। দেখা হইলে বলবো স্যার। স্যার বই মেলা আমাদের মিট করার কথা ছিল সবার। সিগন্যাল পাচ্ছে না। হ্যাঁ, বইমেলাতে তো মিট করার কথা ছিল আসলে। আহ ফেসবুক গ্রুপে একটা আয়োজন করে ফেলি দা। ওকে, তো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, রাইট, মাল্টিপল চয়েসের এই ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা আবার একটু ব্যাক করি। এখন আমরা একটু ঝামেলার আরেকটা মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সার একটু খেয়াল করি। আবার আমরা 23 নম্বর পেজে ফেরত আসি, আমাদের প্রথম যেটা করছিলাম। এখানে ঝামেলার একটা, এবার আমি আপনাদেরকে একটু দেখাই। পরেরটাই একটু ঝামেলার। এটা আমরা করলাম মাত্র, রাইট, 23-24, এবং আমরা দেখতে পেলাম প্যাসেজে গিয়ে ঠান্ডা মাথায় আমরা যদি অ্যানালাইসিস করি দুটো করে কোশ্চেন অ্যান্সার আসা পসিবল। এবার এই প্রশ্নটা করুন। আমরা জানি এটার অ্যান্সার অবশ্যই ডি প্যারাগ্রাফের পরে আছে কোথাও, বাট অ্যাকচুয়ালি কোথায় আছে? কারণ ডি প্যারাগ্রাফের পরে তো পুরোটাই আসলে সাগর, তাই না? পুরোটাই ডি ই এফ সবগুলো আছে, ই এফ জি সবগুলো আছে, কোনটাতে আসলে আছে আছে অ্যান্সার? আমরা কি এটা খুঁজে বের করতে পারবো কিনা? প্রশ্নটা জিজ্ঞেস করেছে কি সেটা আমরা একটু দেখি, এবং আমাদের একজন ভলান্টিয়ার লাগবে। মুসলে হাত তুলেছিলেন অনেকক্ষণ আগে। জেরিন প্রশ্ন আছে মনে হয়, জেরিন প্রশ্নটা করে ফেলুন আমরা যেতে যেতে। জেরিন বলুন। না ভাইয়া, কোনো কোয়েশ্চেন নাই, পড়ার জন্য হাত তুলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে জেরিন এবং মুসলে দুজন মিলে আসলে আজকে পড়বে। ঠিক আছে, ওকে। তাহলে হুম, তাহলে জেরিন আপনি প্রশ্নটা একটু পড়ুন আগে, কি লেখা আছে? Which two advantages of modern stadium design does the writer mention? প্যাসেজে গিয়ে আমাদেরকে কি খুঁজতে হবে তাহলে জেরিন? Um, অ্যাডভান্টেজেস, modern stadium design. ডিজাইনের অ্যাডভান্টেজ গুলো খুঁজতে হবে। ওকে, মুসলে এবং জেরিন, চলুন আমরা এবার প্যাসেজে যাই। আমরা জানি ডি প্যারাগ্রাফের পরে আছে কোথাও, ডি প্যারাগ্রাফটা শেষ হচ্ছে এই জায়গায়, রাইট? তারপরে অ্যাডভান্টেজের কোনো কথা কোন প্যারাগ্রাফে আছে দেখুন তো। পরের প্যারাগ্রাফে কি কোনো অ্যাডভান্টেজের কথা বলেছে মডার্ন স্টেডিয়ামের? এফ, প্রত্যেকটা প্রথম লাইনটাকে একটু খেয়াল করুন। বাট মেনি অফ টুডেস মোস্ট ইনোভেটিভ আর্কিটেকচার সি স্কোপ ইন স্টেডিয়াম টু হেল্প দ্য সিটি, এটা একটা লাইন। এফ বলেছে দ্য ফেনোমেনন অফ স্টেডিয়াম অ্যাজ পাওয়ার স্টেশন হ্যাজ অ্যারাইজ ফ্রম দ্য আইডিয়া দ্যাট। আর জি বলছে স্পোর্টিং এরিয়াস হ্যাভ অলওয়েজ বিন সেন্ট্রাল টু লাইফ অ্যান্ড কালচার অফ সিটি। কোনটাতে অ্যাডভান্টেজের কথা বলেছে মনে হচ্ছে? জেরিন, মুসলে, কি মনে হয় কোনটা অ্যাডভান্টেজের কথা বলেছে? ভাইয়া ইতে কি অ্যাডভান্টেজের কথা বলছে? হেল্প এর কথা বলেছে, তাই না? সরাসরি মেনি অফ দ্য আর্কিটেক্টস স্টেডিয়াম টু ইমপ্রুভ। হেল্প দ্য সিটি, তাহলে এটা আমাদের হতে পারে। তাহলে মুসলে কোথায়, মুসলে কোথায়? মুসলে জি স্যার। প্রথম লাইনটা একটু পড়ে দেখেন তো, দুই লাইনে আমরা দেখি তো কি বলেছে এখানে। বাট But মেনি, many of today's most innovative architects see scope for the stadium to help improve the city. Among the current strategies to seem to be having particular success, the stadium as an urban hub and as a power plant. পাওয়ার প্ল্যান, এই দুটোই হচ্ছে Power plant. সিটিকে ইমপ্রুভ করার জন্য হেল্প করবে। তাহলে এটার স্টেডিয়ামের ভালো দিক হওয়ার কথা না, Yes. রাইট? Yes. তার মানে আমরা তো জানি যে দুটো প্রশ্নের জন্য আমাদেরকে একটু পড়াটা অ্যালাউড আছে। জেরিন, আমি আপনার কাছে আসবো, ডোন্ট ওয়ারি, কিন্তু আমরা মুসলেকে একটু বলবো যে এই জায়গাটা একটু আমরা পড়ে ফেলি, চলুন দেখি আমরা এখানে কোনো অ্যাডভান্টেজ ফার্দার পাই কিনা। পরন্তু There's a growing trend for stadiums to be equipped with public spaces and services that serve a function beyond sport, such as hotels, retail outlets, conference centers, restaurants, and bars, children's playgrounds, and green spaces. Okay, creating mixed-use developments such as these reinforce
compactness and multifunctionality, making more efficient use of land and helping to regenerate urban spaces. পরেরটা পড়তে থাকুন। This opens the space up to families and a wider cross-section of society. Instead of creating only a sports people and ক্যাটারিং only অনলি, মানে যত্ন নেওয়া বা first, সার্ভিস দেয়। instead of ক্যাটারিং মানে catering, সার্ভিস দেওয়া, হ্যাঁ। ইনস্টেড অফ ক্যাটারিং মানে সার্ভিস শুধু ওরা স্পোর্টস পিপল এবং ins- সাপোর্টারদের দিবে না। instead ওকে, of তারপর catering only to sports people and sporters. There have been many examples of this in the UK. The mixed use facilities and উইম্বলি Wembley and Old ট্রাফোর্ড Trafford have become a blueprint for many other stadiums in the world. সো আমরা এর আগে মোস্টলি যেটা প্র্যাকটিস করেছি সেটা হচ্ছে এই পুরোটা পড়ে একটু আমরা ওভারঅল সামারি ভেবে ফেলা। কি বললেন এখানে? স্টেডিয়ামের ব্যাপারে ভালো কথা বলছে, রাইট? Yes. এবং স্টেডিয়ামকে ওরা বলতেছে যে শুধুমাত্র স্পোর্টস এর সার্ভিসই না, হ্যাঁ, এটার মধ্যে ওরা হোটেল টোটেল এগুলো বোধহয় ঢুকাবে, এটা চিন্তা করতেছে, তাই না? রেস্টুরেন্ট ঢুকাবে, চিলড্রেনদের প্লেগ্রাউন্ড ঢুকাবে, গ্রিন স্পেস ঢুকাবে। তাহলে এটা যদি করে তাহলে মাল্টি ফাংশনালিটি বাড়বে, কম্প্যাক্টনেস বাড়বে, আর এফিশিয়েন্ট ইউজ হবে ল্যান্ডের, হ্যাঁ, আরবান স্পেস তৈরি হবে। আরবান স্পেস মানে যেখানে মানুষজন গিয়ে বেড়াতে পারে আর কি। তো এখানে ফ্যামিলি এবং ওয়াইডার সেকশন অফ সোসাইটি আসবে, এটা শুধু স্পোর্টস পিপলরা আসবে না। তো এরকম উদাহরণ ইউকেতে আছে, উইম্বলি এবং ওল্ড ট্র্যাফোর্ডে এই ঘটনাগুলো ঘটতেছে, ওরা বলতেছে। ভালো কথাই বলতেছে, তাই না? সব মিলে ভালো কথা বলতেছে। সবাই একটু খেয়াল করুন, আমরা এই প্যারাগ্রাফের পুরোটা পড়ে ফেলেছি, রাইট? এখন আমাদের দুটো অ্যান্সার যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব, কারণ আমাদের সময় নষ্ট হয়ে গেছে অনেকখানি, তাই না? এখন কি করা যায়? আসো চলো আমরা দেখি আমরা দুইটা অ্যান্সার ওখান থেকে ম্যাচ করতে পারতেছি কিনা। এটা হচ্ছে আমাদের জায়গা। আমি তোমাদেরকে স্ক্রিনটা একটু বড় করে দিই এবার। দেখো তো সবাই, এখান থেকে তোমরা কোনগুলোকে বাদ দিতে পারছো, কোনগুলোকে রাখতে পারছো। জেনের কাছে আবার আমরা আসবো, সমস্যা নাই, বাট আমি সবার জন্য চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। সবাই একটু দেখো তো তোমাদের মতে এখান থেকে কোনগুলোকে রাখা যায়, কোনগুলোকে বাদ দেওয়া যায়। এ বি সি ডি ই আমি পড়তে থাকি, তোমরা একটা অ্যান্সার চুজ করতে থাকো। এ, অফারিং ইমপ্রুভড অ্যামিনিটিস মানে সার্ভিসেস ফর দ্য এনজয়মেন্ট অফ স্পোর্টস ইভেন্ট, ব্রিঙ্গিং কমিউনিটি লাইফ ব্যাক ইন দ্য সিটি এনভায়রনমেন্ট, ইনটু দ্য সিটি এনভায়রনমেন্ট। কমিউনিটি লাইফ মানে যে সবাই একটা কমিউনিটির ভিতরে সবাই থাকবে, সব সব ধরনের সব বয়সের মানুষজন। সি, ফ্যাসিলিটেটিং রিসার্চ ইনটু সোলার অ্যান্ড উইন্ড এনার্জি সলিউশন। ই, ডি, enabling local resident to reduce their consumption of electricity, লোকাল রেসিডেন্টদেরকে তাদের ইলেকট্রিসিটির ব্যবহারটা কমাতে সাহায্য করা। ই, providing a suitable site for installation of renewable power generator, রিনিউয়েবল পাওয়ার জেনারেটরকে ইনস্টল করার একটা জায়গা। কোনগুলোকে বাদ দেওয়া যাচ্ছে সেগুলোকে একটু বাদ দিয়ে দেখুন তো কোনটা অ্যান্সার হতে পারে। হোয়াট ডু ইউ থিংক? বি অ্যান্সার হবে। মুসলিমের মতে বিটা হচ্ছে, আর কিছু? এই জায়গায় আমি থামিয়ে দিই সবাইকে একটু। হ্যাঁ, এখান থেকে আমরা যখন পড়বো তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোন কোন জিনিসগুলো পড়ি নাই। স্পোর্টস ইভেন্টের এমিনিটির জন্য ইমপ্রুভ করবে এটাকে আমরা বাদ দিতে পারি, কারণ আমরা নিশ্চিত জানি এটা সত্য না। ওরা শুধু স্পোর্টস পার্সনের বাইরে, ইনস্টিড অফ ক্যাটারিং টু স্পোর্টস পিপল অনলি, ওরা আসলে ফ্যামিলি এবং অন্যদেরকে করতে চাচ্ছে। তাহলে কারেক্ট অ্যান্সার বি সি ডি এর মধ্যে যে কোনো দুটো। বিটা
হবে অ্যান্সার, কারণ এটা কমিউনিটি লাইফ ব্যাক ইন দ্য সিটি এনভায়রনমেন্ট। বারবার করে ওরা বলছে সিটির ভিতরে এনভায়রনমেন্ট ভালো করার জন্য এই যে ফ্যামিলি এন্ড ওয়াইড সেক্টর অফ সোসাইটি, সব মিলে উদাহরণটা বোঝা যাচ্ছে যে ওরা কমিউনিটির মতো করে সবাই থাকবে। সো আমরা বলতে পারি যে এখানে বি আমাদের একটা অ্যান্সার হচ্ছে। কিন্তু এর বাইরে তারপরে আমরা যখন খেয়াল করতে যাচ্ছি যে আর কোনটাকে আমরা অ্যান্সার দিব, আমরা দেখতে পাচ্ছি সোলার এবং উইন্ড এনার্জি নিয়ে আমরা আসলে পড়ি নাই। লোকাল রেসিডেন্টদের ইলেকট্রিসিটি কমানোর ব্যাপারে লোকাল রেসিডেন্ট নিয়ে আমরা পড়িনি। সুইটেবল সাইট ফর দ্য ইনস্টলেশন অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেটর, এই রিলেটেড কিছু আমরা আসলে পড়িনি। একটা পাওয়ার প্ল্যান্ট পড়ছি, কিন্তু পাওয়ার প্ল্যান্ট মানে কি রিনিউয়েবল পাওয়ার জেনারেশন? নট গিভেন তো অ্যান্সারটা, তাই না? এটা কিন্তু নট গিভেন হয়ে যায়, রাইট? সবাই কি খেয়াল করলেন? পাওয়ার প্ল্যান্ট লেখা আছে, কিন্তু সেটা কি রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট? রিনিউয়েবল মানে কি? রিনিউয়েবল পাওয়ার মানেটা কি কারো জানা আছে, মনে আছে? রিনিউয়েবল জি পাওয়ার স্যার, বলুন। যেগুলো স্যার নবায়ন সান থেকে পাওয়া যায় স্যার, উইন্ড থেকে হ্যাঁ, পাওয়া পুনরায় যায়। যেটা পাওয়ার উৎপাদন করা যায়, সানউইন্ড যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুনরায় ব্যবহারযোগ্য। পাওয়ার উৎপাদন করা যাবে। আচ্ছা, আর এটার অল্টারনেটিভটা কি? আমরা যে তেল গ্যাস ইউজ করি, এটাকে এক কথায় কি বলে? আনরিনিউয়েবল এনার্জি। অনবায়নযোগ্য। অনবায়নযোগ্য, ওগুলো শেষ হয়ে যাবে। সৌরবিদ্যুৎ। নবায়নযোগ্য আর অনবায়নযোগ্য। রিনিউয়েবল হচ্ছে নবায়নযোগ্য। হুম, হয়েছে। সো কিন্তু আমরা এটা পড়িনি, রাইট? এরকম ডিরেক্টলি এরকম কোনো কথা আমরা পড়িনি, so আমরা ইকো আসলে দিতে পারছি না। তার মানে কি? আমরা শুধু একটা অ্যান্সার পেয়েছি, এটা প্রুফ করে যে এখানে পুরো অ্যান্সারটা নাই। সো আপনি যখন দেখবেন যে একটা প্যারাগ্রাফ পড়ে আপনি একটা অ্যান্সার পেয়েছেন, তাহলে তো ঝামেলা, আমাদের তো সময় কাভার হবে না। আপনার এই জিনিসটা বুঝতে পারছেন। তো তখন আমাদের জন্য অল্টারনেটিভ একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে আমরা তখন চেক করব যে যেহেতু এই প্যারাগ্রাফটা পড়া হয়ে গেছে এবং একটা অ্যান্সার পেয়েছি এবং আগের প্যারাগ্রাফে অ্যান্সার নাই, তাহলে নিশ্চয়ই পরের কোথাও অ্যান্সারটা আছে। সো আমরা তখন দেখবো যে এখান থেকে অন্য কোনো অ্যান্সার এসেছে কিনা, এই প্যারাগ্রাফ থেকে অন্য কোনো প্রশ্নেও পড়ে তো ফেলছি, তো সময় তো নষ্ট হয়ে গেছে, এখন এখান থেকে অন্য কিছু আছে কিনা দেখি, লিস্ট অফ হিডিং আছে কিনা, লিস্ট অফ হিডিং সো নাই, রাইট? তাহলে তো ধরা। তাহলে এখন কি করি, আর কি আছে দেখি, পরের অংশে কি আছে। এইটা একটা কোয়েশ্চেন, আমরা লাস্ট ক্লাসে এটা পড়বো। লোকেটিং এইটাকে বলা হচ্ছে ইনফরমেশন। লোকেটিং ইনফরমেশন। তো এই প্যারাগ্রাফ আমরা পড়েছি, এখন চলেন তো দেখি একটু আল্লাহ বিল্লাহ করে দেখি এখান থেকে কোনোটা আমাদের অ্যান্সার অন্তত মেনশন হয়ে যায় কিনা। 14, এ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, এটা না, কারণ আমরা নেগেটিভ কথা এই জায়গায় পড়িনি, আমরা স্টেডিয়ামের পজিটিভ কথা পড়ছি। ফিগার ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিট অফ এ সার্টেন স্টেডিয়াম, ফিগারস মানে সংখ্যার কথা আমরা পড়িনি। এক্সাম্পলস অফ ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল এট সাম নিউ স্টেডিয়ামস, কিছু নতুন স্টেডিয়ামে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, তার উদাহরণ হতে পারে। জি স্যার, হইতে পারে। এইটা হতে পারে। হচ্ছে জি স্যার, ষোলোর এখানে অ্যান্সার। নিচে এটা হতে পারে, 16 উদাহরণ নাম্বারটা দিয়েছিল। হতে পারে। ওয়েমবলি আর ষোলোর ইয়েটা অ্যান্সার হচ্ছে 16 নাম্বার। আসলে ই। এটা আমাদের হচ্ছে একটু বাঁচা গেল আর কি, রাইট? না হলে কিন্তু আমাদের সময় নষ্ট হয়েছিল। এখানে অ্যান্সারটা আসলে রোমান এমফি থিয়েটারের অ্যান্সার আরেকটা প্যারাগ্রাফে আছে, একটা প্যারাগ্রাফ জুড়েই আসলে রোমান এমফি থিয়েটারের কথা বলেছে। সো এটা আপনারা দেখতে পাবেন, আপনারা এটা যখন সলভ করবেন, এটা সবাই একটু ট্রাই করে দেখবেন বাকি কোশ্চেন, এইটা ছাড়া এটাকে ওইভাবে ট্রাই করেন না, এটা আমরা তো আরেকটা ক্লাসে করবোই। একটু জাস্ট চোখ বুলান যে অন্য প্যারাগ্রাফ, বাট মূলত ফোকাস করবেন এটার উপরে। মিনওয়াইল আমরা একটু দেখতে পাচ্ছি যে আমরা এই প্যারাগ্রাফটা থেকে তাহলে কি করলাম, ই প্যারাগ্রাফ আমরা পড়েছি, আমরা এখান থেকে একটা অ্যান্সার, এখান থেকে দুইটা অ্যান্সারের একটা পেয়েছি, আর এখান থেকে আমরা একটা অ্যান্সার পেয়েছি। সো আমাদের সময় অ্যাকচুয়ালি একটু বেঁচেছে। Now, প্রশ্ন হচ্ছে বাকি অ্যান্সারটা আসলে তাহলে কোথায় আছে? খেয়াল করে দেখেন, এটাও আপনাদের রিডিং হ্যাবিট যখন ইমপ্রুভ হবে আর একটু ভালো, তখন আপনারা এই জিনিসটাকে খেয়াল করতে পারবেন। খেয়াল করে দেখেন, ওরা প্রথম লাইনে এখানে বলেছিল এবং দ্য কারেন্ট স্ট্র্যাটেজিস টু সিম টু হ্যাভিং পার্টিকুলার সাকসেস, দুইটা স্ট্র্যাটেজির সাকসেস আসতেছে। একটা হচ্ছে স্টেডিয়াম অ্যাজ এন আরবান হাব অ্যান্ড অ্যাজ এন পাওয়ার প্ল্যান্ট। আপনাদের রিডিং হ্যাবিট যখন আরেকটু ভালো হবে, আপনারা তখন খেয়াল করবেন এই স্যার প্যারাগ্রাফটা পুরোটা শুধু আরবান হাব নিয়ে কথা বলেছে, পাওয়ার প্ল্যান্টের কথা কোথায় বলছে তাইলে সবাই? পাওয়ার প্ল্যান্টের কথা কোথায় বলেছে? এফ পরে হবে। এফ এর কথা বলেছে। স্যার এফ এ যখন পরেরটাতে আপনি বলছে স্যার, এই যে পাওয়ার স্টেশন। 1.14 গিগাওয়াট এক্স্যাক্টলি পাওয়ার। এফ এর যখন আপনি প্রথম অংশটুকু পড়বেন, সাথে সাথে আপনি একটা অ্যান্সার পেয়ে যাবেন, যেটার অ্যান্সারটা যে হয় সি হবে না হলে ই হবে, এই দুটার একটা অ্যান্সার হওয়ার কথা। চলুন আমরা দেখি পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে ওরা বলেছে দেখি। এই জায়গায় আমাদের পড়বে হচ্ছে জেরিন একটু আগে পড়তে চেয়েছিল, জেরিন কোথায়?
আনমিউট জি করে ভাইয়া। আচ্ছা, এবার জেরিন পড়ুক। তাহলে আমি বলেছিলাম না, মুসলে জেরিন দুজনকে দিয়ে আমি অ্যান্সার বের করাবো। এইবার চলেন দেখি। হ্যাঁ, জেরিন এফটা একটু পড়া শুরু করুন, দেখি আমরা অ্যান্সার পাই কিনা। ওকে। দ্য ফেনোমেনন। The phenomenon of stadiums as power station has arisen from the idea that energy problems can be overcome by integrating interconnected buildings by means of a smart grid, which is an electricity supply network that uses digital communications technology to detect and react to local changes in use without significant energy losses. জেরিনের কি পড়ার ইচ্ছা মিটছে? আচ্ছা, এই সেন্টেন্সটা আমি খেয়াল করলাম, ভালো একটা সেন্টেন্স তো, কারণ এটা হ্যাঁ ওই যে আমি ওই যে গ্রামারের কোর্স নেই না, প্রি আইএলটিএস কোর্স, ওইটাতে আমি এই সেন্টেন্স এই এই প্যারাগ্রাফের অংশটুকু অ্যাড করে দিব। এই দুইটা সেন্টেন্স মূলত একটা প্যারাগ্রাফ শেষ করেছে, এবং এটা আসলে ভালো একটা উদাহরণ যে প্রিপোজিশন এবং কনজাংশন দিয়ে কিভাবে সেন্টেন্স গুলোকে লম্বা করা যায়। এখানে সেন্টেন্স গুলো, প্রথম সেন্টেন্সটা হচ্ছে এইটুকু, the phenomenon of stadium as power station has arisen from the idea, এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স। তারপর এই আইডিয়া দ্যাট, কোন আইডিয়াটা সেটা বর্ণনা পরের সেন্টেন্স আর কি, দ্যাট থেকে দ্বিতীয় বাক্য, এনার্জি প্রবলেম ক্যান বি ওভারকাম বাই ইন্টিগ্রেটিং ইন্টারকানেক্টেড বিল্ডিংস, এই পর্যন্ত হচ্ছে, ও বাই মিনস অফ স্মার্ট গ্রিড, এই পর্যন্ত হচ্ছে একটা কথা, কমা পর্যন্ত। হুইচ একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়ে গেছে, which is a electric supply network that use digital communication technology to detect and react to local changes in use. আরেকটা লাইন, এখানে মূলত একটা সেন্টেন্স শেষ, উইদাউট সিগনিফিকেন্ট এনার্জি লসেস, এটা হচ্ছে এডিশনাল একটা কথা। তাহলে এখানে তিনটা কথা বলা আছে। এই যে স্টেডিয়ামদেরকে যে পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করা যায়, এটা ওই আইডিয়াটা থেকে এসেছে যে আমরা যদি বিভিন্ন বিল্ডিং কে একটা গ্রিডের মতো কানেক্ট করি, যেখানে ইলেকট্রিক সাপ্লাই নেটওয়ার্ক হিসেবে কাজ করবে এবং ডিজিটাল কমিউনিকেশন টেকনোলজিকে ইউজ করবে ওরা, যে লোকাল চেঞ্জ কিরকম হচ্ছে ইউজার সেটাকে ডিটেক্ট করে ওই অনুযায়ী তারা সাপ্লাই দিবে। এখানে ট্রিপলির কেউ আছেন কিনা? আমার আমি কথাগুলো, আছি, আমি আছি। জি আচ্ছা, স্যার, আমার আছে কথাগুলোকে স্যার। তাহলে একটু ভেরিফাই করেন। আমি এখান থেকে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে ওরা দেখবে কোন সময় আসলে লোকাল নেসেসিটি আর কি, সবাই মিলে ইলেকট্রিসিটি বেশি বেশি টান দিচ্ছে, তাতে গ্রিডের উপর প্রেসার পড়বে, ওই সময় তারা হচ্ছে পাওয়ার সাপ্লাই বাড়ায় দিবে। আবার যখন দেখবে যে কম ইউজ করছে তখন পাওয়ার সাপ্লাই কমায় দিবে, প্রোডাকশন কম করবে। এটা কি বোঝাচ্ছে? লোকাল চেঞ্জেস ইন ইউজকে চেঞ্জ রিয়াক্ট করে, মানে ট্রিপলিতে কি বলে ওরা, ইলেকট্রিক সাপ্লাই কি এইভাবে ওরা চেঞ্জ করে না করে না, যে যখন বেশি মানুষজন ইউজ করা শুরু করে তখন সাপ্লাই বাড়ায় দেয়, বা যখন কম ইউজ করতেছে তখন কমায় দেয় প্রোডাকশন, এটা কি করে না করে না? এক্স্যাক্টলি গ্রিডের উপরে ডিপেন্ড করে যে আমাদের গ্রিড কতটুকু ইলেকট্রিসিটি আছে আর ওই এরিয়ায় কতটুকু ইলেকট্রিসিটি এখন ইউজ নেসেসিটি, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তার উপরে এটা হচ্ছে কম বেশি করে সাপ্লাই করা হয়। সাপ্লাইটা দেয়, মনে হয় মোটামুটি এরকম কথা এখানে বললো। তো ওরা স্যার ঘটনা এটাই করে, আমি কাশেম, পাওয়ার প্ল্যান্টে ছিলাম আগে। আচ্ছা, তাহলে মোটামুটি মিনিং ঠিকই আছে। তো জেরিন কোথায়? জেরিন আবার ব্যাক করুক। আমরা যেহেতু ইলেকট্রিক লোকজন দিয়ে কনফার্ম হইলাম, জেরিন আপনি এবার জি ভাইয়া। স্টেডিয়ামদেরকে পড়েন। স্টেডিয়ামের বেনিফিটটা কোথায়? Stadiums are ideal for this purpose because their canopies have a large surface area for fitting photovoltaic ফটোভোলটাইক voltaic panels and rise high enough to make sure of micro wind টারবাইনস। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যেটা বললো জেরিন সেটা হচ্ছে এই স্টেডিয়াম গুলো এই ধরনের পারপাসের জন্য, মানে ইলেকট্রিক সাপ্লাই দিবে, এই রিলেটেড কাজ করার জন্য পারফেক্ট। তার কারণ তাদের যে কেনোপিস আছে, কেনোপি হচ্ছে কি, কেনোপির ছবি দেখালে ভালো হয়। কেনোপি 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 হচ্ছে এই জিনিস, কেনোপি। টেকনিক্যালি এই যে ছায়ার মতো দিয়ে রেখেছে না, এটা বলা হচ্ছে কেনোপি, স্টেডিয়ামের কেনোপি দেখায়, স্টেডিয়াম ক্যানোপিস, এই যে এটাকে বলে ক্যানোপি। হ্যাঁ, এই ছায়া যেটা দিয়ে দিচ্ছে আর কি, হ্যাঁ,
এটা কেমন ছাতার মতো না? এই জিনিসটাকে বলা হচ্ছে ছায়া, যেটা দিচ্ছে এটা হলো ক্যানোপি। তাহলে এখন ওরা কি বললো? ওরা বললো এই যে ক্যানোপি গুলো আছে এগুলোর যথেষ্ট পরিমাণ সারফেস এরিয়া আছে। চিন্তা করে দেখো, এইটা কিন্তু অনেকখানি বড়, এবং এটার মধ্যে কেন, হ্যাঁ, এটাতে এক্স্যাক্টলি এটা এই সারফেসটা সোলার প্যানেল বসানোর জন্য ইউজ করে। এক্স্যাক্টলি সোলার প্যানেলের সিনোনিম হিসেবে ওরা কি বলছে শারিয়াজ? ফটোভোলটাইক। ফটোভোলটাইক মানেই হচ্ছে কিন্তু সোলার সোলার যে প্যানেল। আইডিয়াটা, হ্যাঁ, সেটা কিন্তু হ্যাঁ। ফটোভোলটাইক, যে স্যার পরে বলছে সূর্যের আলো। সোলারের কথা, ও বলছে না, সোলার এই পরের যে প্যারাগ্রাফে এই বলছে যে বলছে। মেস সোলার হ্যাঁ, স্টেডিয়াম। হুম। কিন্তু জেনারেলি আমরা জানবো যে ফটোভোলটাইক মানেই হচ্ছে যে সূর্যের আলো পড়ে ভোল্টেজ ক্রিয়েট করে আর কি, ইলেকট্রনের ধাক্কা জি মেরে জি। আর কি, ফোটন থেকে ইলেকট্রিসিটি কিভাবে উৎপাদন করা যায় এটা তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট তোমরা ফটো তড়িৎ ক্রিয়া স্যার, ফটো হ্যাঁ হাই, ইলেকট্রিক ইফেক্ট। তোমরা এইচএসসি সেকেন্ড ইয়ারে এটা পড়ছো তাই না? ফটো স্যার আলোক ফটো তড়িৎ ইলেকট্রিক বলতে আলোক ইফেক্ট নাই। স্যার। তড়িৎ, হ্যাঁ আলোক তড়িৎের স্যার ওইখানে পড়ছো তোমরা। ওখানে যে ইলেকট্রিসিটি কিভাবে তৈরি করা যায় ফটো, এটা হচ্ছে ফটোভোলটাইক আইডিয়াটা। এটাই আমার রিসার্চ টপিকস। সাবাস শারিয়াস, খুব সুন্দর জিনিস নিয়ে রিসার্চ করতেছো। এই একদমই জন্য তুমি ঠিক আছো আছে। কই? দুবাই, দুবাই আছো না? কই আছো তুমি? চায়নাতে আছি। চায়না? ওহো চায়না, ও চায়না তো যথেষ্ট আছে আলো। চায়না কোথায়? আমি আছি জিয়াংশু প্রভিন্সে। জিয়াংশু কি ধরনের জায়গা ওটা? ওটা কি মানে মরু, হ্যাঁ অনেক ঠান্ডা, কি ধরনের জায়গা? মোটামুটি ঠান্ডার সময় আবার ঠান্ডা, আবার গরমের সময় অনেক গরম। ও এক্সট্রিম আর কি। হ্যাঁ। আচ্ছা ওকে, তো কোথায় ছিলাম আমরা? ফিটিং ফটোভোলটাইক প্যানেল এবং রাইজ এনাফ, হাই এনাফ, এবং এটা যথেষ্ট উঁচু যেন এখানে আমরা কি রাখতে পারি, মাইক্রো উইন্ড টারবাইনস গুলোকে রাখতে পারি, ছোট ছোট উইন্ড টারবাইন বসানোর জন্য এটা আসলে পারফেক্ট। তাহলে জেরিন আমরা কিন্তু দুইটা লাইনকে পেয়ে গেছি, দুইটা অপশন, একটা অপশন দুইটা শব্দকে আমরা মিলাই ফেলছি। সেটা কি সবাই? কোনটা মিলতেছে, ই না পি। সি? কোনটা বেটার? সির সাথে কিন্তু ই বেশি মিলে স্যার, যাচ্ছে। ই। হ্যাঁ জি সির স্যার, সাথে সি মিল। বেশি মিলে যাচ্ছে, কিন্তু সি অ্যান্সার না। সির বেশি সাথে মিলে বেশি গেলে মিললে কারণ এটা রিসার্চ করবে না, ওরা ওরা রিসার্চ ও করতে চাচ্ছে আচ্ছা না। আচ্ছা। হ্যাঁ এটা আসলে ইনস্টলেশন অফ ই পাওয়ার নাম্বার আর জেনারেটর। ই নাম্বার। হ্যাঁ পাওয়ার জেনারেটরটাই রিনিউয়েবল কথা দিয়ে ওরা টারবাইন, উইন্ড টারবাইন, সোলারটাকে দিয়ে রিনিউয়েবল শব্দটার সাথে বেশি ম্যাচ করলো। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলছিলাম প্রতিদিন, যেটা ওয়ার্ড বাই ওয়ার্ড যদি মিলে যায়, ওটা আনসার হবে উইন্ড না। সোলার ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে গেছে, ওইটা অ্যান্সার হওয়ার চান্স অনেক কমে যায়। কারেক্ট অ্যান্সার স্যার আমাদের এখানে হচ্ছে তো সোলারের কথা বলে নাই ওইরকম, এই জন্য আমি ভাবলাম যে যেহেতু প্যারাফ্রেজকে বলছে তাহলে হয়তো বা সি হবে। এইটা কি সোলার কথা সোলার বলছি। উইন্ড এনার্জি জাস্ট বলছে একবার স্যার, বলছে। উইন্ড টারবাইন বলছে স্যার। মূল আলোচনাটা হচ্ছে, ব্যাখ্যাটা হচ্ছে যে রিসার্চের কথা বলে নেই, তাই না? রিসার্চ জি ওরা বলে স্যার। না, ওরা এখানে ইনস্টল করবে। এই যে আগের অংশে বলতে হচ্ছে পাওয়ার এখানে প্ল্যান্ট। সব থেকে আরো সুন্দর বিষয় হলো ওরা রিনিউয়েবল এনার্জির উপরেই কথাটা বলতেছে। এটা সিনোনিম আর কি, যে হ্যাঁ। রিনিউয়েবল এনার্জিটা ইউজ করতে হবে। সো নাও এখন আমরা সবাই কি মনে হয়, আমরা কি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন পারবো, নাকি আমরা অজ্ঞান হয়ে যাবো এটা সলভ করতে গিয়ে? ইনশাআল্লাহ পারবো স্যার, আজকের আচ্ছা তাহলে ক্লাসটা খুব ভালো লেগেছে। আচ্ছা ওকে, তো এটার আমরা হোমওয়ার্ক কিছু নিয়ে নেই। এখন জেনারেল ট্রেনিং কারা কারা দিবেন? জিটি আছেন কেউ? জিটি নাই? আচ্ছা জিটি আচ্ছা যাদের, জিটি আছে, জিটিতে আছে স্যার। জিটি যারা আছেন আপনাদের হচ্ছে সুসংবাদ হচ্ছে এই টাইপের কোশ্চেন আপনাদের জন্য খুব রেয়ার আসে না বলতে গেলে। একাডেমিক যারা আছেন আপনাদের আসবে এটা মোটামুটি গ্যারান্টি, ঠিক আছে? আপনাদের রিসেন্ট টাইমে আসতেছে প্রচুর, সো আপনাদের জন্য এটা খুবই জরুরি একটা কোশ্চেন টাইপ। আপনারা, আমরা ইনফ্যাক্ট 23-এর দুটোকে করেছি এবং 88-এর একটাকে আমি আপনাদের করে দিয়েছি। এছাড়া আপনারা একটু 15, 17, 16তে আমি দেখিনি এটাকে, আপনারা 13 থেকে 17 পর্যন্ত একটু খুঁজে দেখেন যে কোন কোন পেজে এটা আছে, যেগুলোকে আপনারা প্রবলেম ফেস করতেছেন। ওই যে একটু শেয়ার করে দিন আর কি, আপনারা ভাই ফেসবুক কালকে জানি গ্রুপে যদি শেয়ার কোন করেন টপিকের উপরে একটা ভালো ফ্রি হয়। ক্লাস নেবেন, বোনাস ক্লাস। স্পিকিং এর উপর নিতে চাচ্ছি, এখন কখন নিব আমি তোমাদেরকে জানাই দিব আর কি। স্পিকিং এর একটা সেশন নিতে চাচ্ছি, তোমাদের স্পিকিংটাকে, যেহেতু তোমরা স্পিকিং ভালো করছো, এটাকে আরেকটু বুস্ট করার জন্য রিডিং এর উপর আমি নিব, রিডিং এর উপর আমি নিব। আর রিডিং এর উপর বেটার হচ্ছে যে তোমরা যদি আমাকে কোনো প্রবলেম এরিয়া দেখায় দাও, ওটার জন্য যদি ছোট ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেই, এটাই তোমাদের আসলে কাজে লাগবে। হুম, ভিডিওটাও তোমাদের আসলে মূলত কাজে লাগবে। তোমরা একটু আমাকে জানাও যে কোন ধরনের কোশ্চেন টাইপে তোমাদের সমস্যা হচ্ছে। প্রিয়তির হচ্ছে এক্সাম দিতে হবে, প্রিয়তি হচ্ছে আমি আপনার
গ্রুপকে আপনার নাম্বারটা অ্যাড করে দিচ্ছি, আপনি আমাকে হচ্ছে জি নক স্যার। দেন একটা। হ্যাঁ, অ্যাড করে দিচ্ছি। স্যার আমিও মার্চে এক্সাম দিতে যাচ্ছি। ভাইয়া আমিও 24 তারিখে দিব, একটু কাইন্ডলি অ্যাড করে নেন। তাহলে আমি আপনাদেরকে একটা দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি আপনাদের একটা আমি চেষ্টা করবো আচ্ছা মার্চের লাস্টের আচ্ছা দিকে যাওয়ার। আচ্ছা আমি আপনারা সবাই ফেসবুক গ্রুপে আছেন না, যারা যারা মার্চে পরীক্ষা দিতে জি যাচ্ছেন? স্যার আছি। জি স্যার। আমি জি আপনাদের ফেসবুক গ্রুপে একটা নক দিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে, কিন্তু রাইটিংটা আপনারা শেষ করার চেষ্টা করেন। হ্যাঁ, রাইটিংটা কিন্তু ক্লাস না করে রিস্ক হয়ে যায়। স্যার নতুন নিয়ম কবে থেকে আসবে স্যার? নতুন নিয়ম তো এখনই চলতেছে। ও, নিয়ম চেঞ্জ হবে কবে? জি স্যার। সেপ্টেম্বরে হবে। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে একটা মিটিং হয় ওদের, ওই সময় আসলে চেঞ্জ গুলো ওরা অ্যানাউন্স করে। হুম। স্যার আমি স্যার মানে মার্চে এপ্রিলের মানে ঈদের পরে দিতে স্যার যাচ্ছি। আপনি না বললেন মার্চের দিকে? মার্চে বললেন তো, মে এপ্রিলে বলেছি, সেপ্টেম্বরে বলেছি, সেপ্টেম্বরে বললাম না, মার্চে স্যার মার্চে মার্চে বলেছিলেন, মার্চে তার কথা ছিল, প্রথম মার্চে দিন কথা ছিল। পরে বলেছিলেন। আবার চেঞ্জ করছেন না এটা, না, হ্যাঁ। মার্চে ওরা এবার ওই যে জানুয়ারিতে অ্যানাউন্সমেন্ট দিল যে সেপ্টেম্বরের দিকে আর কি, এপ্রিল জুন হয় মেতে, নাহলে সেপ্টেম্বরে স্যার হওয়ার চান্সই আমি বেশি, তো সেপ্টেম্বর তাহলে মিটিং। সেপ্টেম্বরে পরীক্ষা দিব, তাহলে আমার কি নতুন ইসে হবে স্যার? আপনি প্রিপারেশনটা নিতে থাকেন, সেপ্টেম্বরের মিটিং এ আমি নিজেও তো থাকবো, মানে ওভারঅল আমাদের ট্রেনিং হবে, এবং একটা মানে বাৎসরিক একটা রিভিউ সেশন হয়, যারা যারা এক্সামিনার তাদেরকে আরেকবার করে টেস্ট দিতে হয়, স্কোর সাবমিট করতে হয়, অনেকে এক্সামিনেশনে ফেল করে, তখন তাদেরকে রিট্রেনিং এর মধ্যে যেতে হয়। ওই সময়টাতে কোনো চেঞ্জ যদি থাকে সেটাও কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ অ্যানাউন্স করে। তো ওইটার কথাই আমি আসলে আপনাদেরকে বলেছিলাম। সো এটা এবার সেপ্টেম্বরে ওরা পিছিয়ে দিয়েছে, তো 1 মাস জুড়ে যেহেতু হবে, আমি আপনাদেরকে তখন জানাতে পারবো, যদি চেঞ্জ হয় আমি আপনাকে জানাবো। সমস্যা নেই। সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন, আরেকটু আগে দিয়ে ফেলেন, সেপ্টেম্বরে না স্যার দেওয়াটাই আমার ভালো। তো অনার্সের ফাইনাল শেষ হয়নি স্যার, আমার একাডেমি পড়া রয়েছে তো স্যার। ওহো, পোলাপাইন। আচ্ছা ঠিক আছে, কেয়ার করা। ঠিক আছে, ওকে, আচ্ছা সমস্যা নেই। স্যার খুব স্যার বেশি আমাদের বোধহয় চেঞ্জ ক্লাস হবে তো না আশা করছি। স্যার জি স্যার। আমাদের ক্লাস শেষ হয়ে গেলে কি পুরোপুরি সাপোর্ট বন্ধ, মানে সাপোর্ট বন্ধ হয়ে যাবে নাকি অন্য কোনো ইয়া চালু থাকবে? সাপোর্ট বড় বন্ধ, আপনাদের কোনো টেক্সটের আমি কোনো রিপ্লাই দেবো না, ফোন করলে ধরবো না। না মানে সুপর্ণা কই? সুপর্ণা সাক্ষী দেখ, এই সুপর্ণা, এক্সট্রা ক্লাস আবার নিতেছি নতুন না করে নেই না? করতে যাবে। তখন হচ্ছে বিষয়টা আপনাদের জানতে চাচ্ছি। রাগ করে না কাশেম, এমনি এমনি বললাম আর কি। না, অবশ্যই আপনাদের সাপোর্ট থাকবে। তো এক্সাম দেওয়ার আগ স্যার পর্যন্ত একটু স্যার আমার ক্ষেত্রে হয়েছে কি আমি কিছু মাঝখান থেকে কিছু ক্লাস মিস করছি, আমি এখন ধরার চেষ্টা করতেছি আর কি। কোনো সমস্যা নেই কাশেম, কোনো সমস্যা নেই। সেশনটা শেষ হোক, শেষ হওয়ার পরে আমাদের এক্সামিনীদের সেশন থাকে, প্র্যাকটিস সেশন থাকে। হ্যাঁ, আমি আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার। আপনাদের স্কোরটা তো আমারও দরকার, তাই না? আপনারা স্কোর না হ্যাঁ করলে হ্যাঁ আমি পেজে পোস্ট কি দিব, রাইট? ঠিক আছে, ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো আচ্ছা থাকবেন সবাই, একটু প্র্যাকটিসটা করে ফেলেন। আমি আপনাদের হোমওয়ার্কের পেজটা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি গ্রুপে। সি কালকের এভরিওয়ান। ক্লাসটা স্যার সকালে যদি ইনফর্ম করলে ভালো হতো, সকালে? মানে সকালবেলা যদি জানাইতেন আর কি, 10টা 11টা 12টার আচ্ছা, মধ্যে। কালকে স্পিকিং এর ক্লাসটা কখন হবে আমি এখনই জানিয়ে দিতে পারবো। দাঁড়ান, একটু হোল্ড করুন। দাঁড়ান, ওরা আমাকে কখন বলেছে? কালকে 9টার দিকে ট্রাই করব। আচ্ছা, 9 PM আমি কনফার্ম করে দিচ্ছি, 9 PM কনফার্ম, কালকে রাত 9টায়। ওকে ওকে স্যার। ঠিক আছে, একদম কনফার্ম করে স্যার দিলাম। মার্চ এক্সামিনিরা ফেসবুকে নোট হ্যাঁ চোখ প্রিয়তা, রাখবে। আমি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, ওইটাতে আপনারা করলে আর কি, নক দিলে নাম্বারটা শেয়ার করলে আমি অ্যাড করে দিচ্ছি। ডোন্ট স্যার ওয়ারি। নেক্সট ক্লাস কি আমাদের রাইটিং? নেক্সট ক্লাস রাইটিং কেন? রিডিং এর ক্লাস আরেকটা বাকি আছে। ভাইয়া রিডিং ক্লাস 9টায় না 9:30টায় দিলে ভালো হয়। রিডিং ক্লাস 8টা, আজকে আমাদের 6টা ক্লাস হলো, আরো 2টো ক্লাস বাকি আছে আমাদের। ঠিক আছে, 9টায় ক্লাস। এক কথা, ভদ্রলোকের কয় কথা থাকে? এক কথা। 9টায় নিয়ামুল। ওকে, সি এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।